আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আমাদের জনপ্রিয় কিছু গল্প, পিশাচ রহস্য, সোনার মুখোশ, দুলারি, মরাডাঙ্গায় এক রাত্রি, নার্সিংহোম, ধর্মশালায় আতঙ্ক, সতীনাথ ত্রিপাঠীর বাগানবাড়ি, নীল দুর্গা, সংশ্রী পিশাচিনী, ঘুড়ির সুতো, ব্রহ্মসাপের চক্রবুহ এবং জলদস্যু দ্বীপে অভিযান। এই সমস্ত গল্পের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আরও অন্যান্য গল্প শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প। প্রতি শনিবার রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প দিয়ে সাজানো আমাদের শনিবারের গপ্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল জ্যাম হাব স্টুডিও। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে এলাম। আজকের গপ্প লুবানা। রচনা আশিস চক্রবর্তী, নির্দেশনা ও গল্প পাঠে আমি ইন্দ্র, চরিত্রবিন্যাসে আরফান আলী খান, আবহ সঙ্গীত, স্পেশাল এফেক্ট ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু পাত্র, অডিও এডিট অশ্রু কুমার ভট্টাচার্য, বিভিন্ন চরিত্রে অর্পিতা, মুস্তাকিম, বুদ্ধদেব, আরফান, কৃষ্ণেন্দু ও আমি নিজেই। শুরু হচ্ছে আজকের গপ্প আশিস চক্রবর্তীর লেখা লুবানা। আরে বাবা, বিরাট বাড়ি কিনে ফেলেছিস ভাই। আমার কিন্তু তোকে দেখে আবার হিংসে হচ্ছে অংশ। আরে সব কথা কি গেটের মুখে দাঁড়িয়ে বলবি নাকি ভেতরেও যাবি? কি যে বলিস! আরে বাইরে থেকে যা দেখলাম তাতে আমার চক্ষু ছানা বড়া। এখন তো অন্দরমহলটা দেখার লোভ আর সামলাতে পারছি না। আমার ভেতরে যে এখন কি হচ্ছে তোকে তোকে বলে বোঝাতে পারবো না। চল চল চল, ভেতরে চল, ভেতরে চল। গেটের ভেতর পা ফেলে সমস্ত দিক হাঁ করে দেখতে দেখতে অর্পণের মুখটা বিস্ময়ে বন্ধ হয়ে আসে। বাড়ির গেটের পর একটা নুড়ি বিছানো পথ, যেটা মূল বাড়ির দিকে পৌঁছে গেছে। দুই পাশে বৃহৎ কাণ্ডের দেশি বিদেশি গাছগাছালির সমারোহ, আর তার ভেতর স্থানে স্থানে পাথরের নারী মূর্তি বিভিন্ন ভঙ্গিমায় দাঁড় করানো। মূর্তিগুলোর হাতে জলের আধার দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এক সময় এখানে ফোয়ারার ব্যবস্থা ছিল। দীর্ঘদিনের অযত্নে রং চটে সৌন্দর্য হারিয়ে ম্লান মুখে দাঁড়িয়ে রয়েছে ভাস্কর্যগুলো। পথের দুই পাশে প্রায় হাঁটু অবধি ঘাস, সেগুলো পাথরের দিকে এখন ঝুঁকে এসেছে। এ তো রাজপ্রাসাদ ভাই, তুই বলেই এসব কেনা সম্ভব হয়েছে। দেশের বাড়িতে বসে তোর খবর একটু আধটু এর ওর মুখে পেতাম, আর তুই নাকি বিরাট মানুষ হয়েছিস। তা এ বাড়ির প্রাচীন ইতিহাস সম্বন্ধে কিছু জানলি তুই? সব বলবো, আগে ভেতরে চল, রেস্ট নে, খাওয়া দাওয়া কর, তারপর সব প্রশ্নের জবাব দেবো তোকে। বাড়ির কাছে এসে অর্পণ থমকে দাঁড়ায়। বাড়ির প্রবেশদ্বারের দেওয়ালে হাত বুলিয়ে এসে বলে, এসব কি কাঠের তৈরি নাকি রে? একদম অরিজিনাল শাল সেগুন কাঠের। সম্পূর্ণ বাড়িটাই কিছু কিছু জায়গায় কাঠের তৈরি, খানিকটা পাহাড়ি অঞ্চলে নির্মিত বাড়িগুলোর মতো। বলিস কি, এই এত বড় বাড়ির চওড়া দেয়ালটা সম্পূর্ণ কাঠের তৈরি? ইয়েস ব্রাদার। স্ট্রেঞ্জ। বাড়ির সামনের অংশে রয়েছে একটা গাড়ি বারান্দা। সেখান দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলে প্রথমেই একটা লম্বা গোছের বসার ঘর পড়ে, যার ছাদ থেকে শেকলে ঝুলছে
ছোট ও মাঝারি আকারের 3টি বেলোয়ারি ঝাড়বাতি। দেওয়ালে টাঙানো রয়েছে হরিণ, নীলগাই, বুনো শুয়োর ও বাঘের স্টাফ করা মাথা। এছাড়া বিশেষ কিছু পুরনো অস্ত্রশস্ত্র, দোলনা, বন্দুক, রাজা মহারাজাদের তৈলচিত্রও ঝোলানো রয়েছে দেওয়ালের গায়ে। মেঝেটা কারুকার্যময় লাল রঙের কাশ্মীরি কার্পেটে মোড়া। জানালা দরজার ওপরের অংশ রঙিন কাঁচে ঢাকা, তাতে মোটা পর্দা ঝোলানো রয়েছে। পর্দাতে প্রাচীনত্বের ছাপ নেই। এসব যে সদ্য কিনে আনা হাল ফ্যাশনের তা দেখলেই বোঝা যায়। আসবাবপত্র বলতে লম্বা একটা কার্ভ সোফার পাশে 2টো ছোট সোফা রাখা, সামনে টি টেবিল, সেটাও আবার বার্মাটিক সেগুন কাঠের তৈরি। তার ঠিক কাছেই ফায়ারপ্লেস। খুব সম্ভবত সাহেবী অনুকরণে এই প্রাসাদ সম বাড়িটি তৈরি করা। বসবার ঘরের অপর দিকে আরও একটি দরজা, সেখান দিয়ে লম্বা বারান্দায় যাওয়া যায় এবং বারান্দার দুপাশে রয়েছে বেশ কিছু ঘর। ঘরগুলোর অবস্থাও যে রাজকীয় তা আর বলার অপেক্ষা রাখে না। সমস্ত ঘরগুলি খুব ভালো করে ঘুরে দেখে অর্পণ ফ্রেশ হয়ে ফিরে আসে বসবার ঘরে। সেখানে এতক্ষণে চা আর হালকা খাওয়ার এসে পড়েছে। অংশুমান সোফায় বসে এতক্ষণ অর্পণের জন্য অপেক্ষা করছিল। ও ফিরে আসতেই টি টেবিলের দিকে হাতটা দেখিয়ে সে বলল, নে, আগে এইগুলোর সদ্ব্যবহার কর, তারপর তোর সমস্ত কৌতূহলের জবাব আমি দিচ্ছি। অর্পণ চায়ে চুমুক দিয়ে একটা মেজাজ ভরা শব্দ ছেড়ে বলল, প্রাণটা জুড়িয়ে গেল ভাই। ট্রেনে কয়েকবার বিষাদ চা আর ওই উল্টোপাল্টা খাবার খেয়ে না মুখটা একবারে বিগড়ে গেছিল। এবার তুই বল, তুই কেমন আছিস? কেমন আছিস সে তো দেখতেই পারছিস, তারপর তোর খবর বল। আর গ্রামে সবাই কেমন আছে? হ্যাঁ, ওখানে সব ভালো। তুই যেভাবে গ্রামটাকে ছেড়ে এসেছিলি এখনও তেমনিই আছে, একটুও বদলায়নি। কেবল স্কুলটার পাকা বিল্ডিং হয়েছে। আর তোর কাজকর্ম? এই হোমিওপ্যাথি ডাক্তারি পাশ করে গ্রামে একটা চেম্বার করেছি। আর তুই তো জানিস বাবা ঠাকুরদার রেখে যাওয়া ওই সামান্য কিছু জমি আছে, ওতেই চলে যাচ্ছে আমার। আর আমার কথা ছাড়, আশ্চর্য হবার মতো কিছুই নেই। ওর খবর বল, হঠাৎ এভাবে এখানে তোকে দেখবো ভাবতেই পারছি না। এমন সময় একজন বয়স্ক লোক বসবার ঘরের উল্টো দিকের দরজার সামনে এসে দাঁড়ালো। তারপর খ্যাস খ্যাসে গলায় জিজ্ঞাসা করল, বাবু, রাতে কি খাবেন যদি বলে দেন সুবিধে হতো। কথাটা শোনার পর অংশুমান অর্পণকে জিজ্ঞাসা করল, আচ্ছা, খাওয়া দাওয়াতে তোর কোনো রেস্ট্রিকশন নেই তো? আমার সব চলে ভাই, কোনো অসুবিধে নেই। ওকে মধুদা, তাহলে তুমি মাংস রুটিই করো। মধু ঘাড় কাত করে একবার সম্মতি জানিয়ে চলে গেল। অংশুমান এবার বলতে শুরু করলো, বাবাকে নিয়ে গ্রাম ছেড়েছিলাম একটা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে। ভেবেছিলাম সারাটা জীবন বাবা কষ্টই করে গেলেন, এখানে এসে একটা চাকরি জুটিয়ে বাবাকে একটু শান্তি দেব। যে জটিল রোগে বাবা আক্রান্ত হয়েছিলেন তার থেকে রেহাই দিতে ভালোভাবে বাবার চিকিৎসা করাবো। জন্মের পর থেকে মাকে তো দেখিনি, বাবাই একমাত্র সম্বল। কিন্তু বিশ্বাস কর, নিজের সবটুকু দিয়ে একটা চাকরি জোটাতে পারিনি। গ্রামের বাড়ি জমি বিক্রি করে যে খানিক অর্থ ছিল, ধীরে ধীরে ঘর ভাড়া, নিজেদের খরচ চালাতে আর বাবার চিকিৎসায় তা শেষ হতে থাকলো। দিন দিন হতাশ হয়ে পড়ছিলাম। এরকম এক সন্ধ্যায় যখন আমার সমস্ত আত্মবিশ্বাস তলানিতে ঠেকে গেছে, পুনরায় গ্রামে ফিরে যাব ভাবছি, তখন বাবা এসে একটা ফাইল মুখের সামনে ধরে বললেন, বাবা অংশুমান, তোমার ঠাকুরদা শ্রীযুক্ত দুর্গাচরণ রায় সম্বন্ধে তোমাকে খুব কমই বলেছি, কারণ আমার সঙ্গে আমার বাবার তেমন বনিবনা ছিল না। উনি ছিলেন গ্রামের স্কুলের হেডমাস্টার, আর আমি ছিলাম তার ছেলে হয়ে অশিক্ষিত চাষাভুষো মানুষ। কি জানি
কোনোভাবেই লেখাপড়াটা আমার মাথায় ঢুকতো না। তুমি হয়েছো ঠিক তোমার ঠাকুরদার মতো। এখন যাকগে সেসব কথা। মৃত্যুর আগে তোমার ঠাকুরদা আমার হাতে এই ফাইলটি দিয়ে গিয়ে বলেছিলেন, এই হলো তার রেখে যাওয়া সম্পত্তি, আমি যেন সব ভোগ করি। তা আমি জমি জমার দলিল ভেবে ফাইলটা তুলে রাখি। বলতে পারো ফাইলটার কথা ভুলেই গিয়েছিলাম। বেশ কিছু বছর পর হঠাৎ বাক্স পেটরা ঘাঁটতে ঘাঁটতে ফাইলটি খুঁজে পাই। তারপর সেটা খুলে আমি ভীষণভাবে হতাশ হই, কারণ এতে দলিলের বদলে ছিল এক দিস্তা হাবিজাবি লেখা কাগজ। ভাবলাম আমি অশিক্ষিত, আমাকে সহ্য করতে না পেরে আমার বাবা মৃত্যুর আগেই বাজে কাগজগুলো আমাকে ধরিয়ে দিয়ে উপযুক্ত শিক্ষা দিয়ে গেলেন। উনি বোঝাতে চাইলেন জীবনের আসল সম্পদ শিক্ষা, অর্থাৎ লেখাপড়া। এখন আমার অবস্থা তেমন ভালো নয়, তাই তোমাকে তোমার ঠাকুরদার শেষ চিহ্নটুকু দিয়ে গেলাম। এরপর কি হলো? বাবা গত হওয়ার পর ওই ফাইল খুলে আমার তো চক্ষু চড়ক গাছ। আমার শিক্ষিত দাদু সেই সময় বেশ কিছু শেয়ারের বন্ড কিনে রেখেছিলেন, তারই সব কাগজ। এসবের বর্তমান মূল্য কয়েক কোটি ছাড়িয়ে যাবে। বলিস কি, তোর দাদু শেয়ারে টাকা খাটাতেন? কাগজ তো সে কথাই বলছে। তারপর? তারপর আর কি, সেসব ভাঙিয়েই বহাল তবিয়তে আছি। মূল শহরে একটা বিরাট রেস্তোরাঁ খুলেছি, আর একটা জুয়েলারি শপও রয়েছে আমার। লোকজনেই সব দেখাশোনা করে, আমি হিসেবপত্রটা দেখি আর কি। বাহ, এরকম তো গল্প কাহিনীতে শোনা যায় ভাই। আর এই রাজপ্রাসাদ পেলি কিভাবে? মাসখানেক আগে এটা নিলাম হচ্ছে, কাগজে বিজ্ঞাপন দেখেছিলাম। এর বর্তমান মালিকই এটা বেচে দিতে চাইছে। আমি নিলামে অংশ নিই, তারপর কিনে ফেলি। এ বাড়ির কোনো ইতিহাস আছে নাকি? অবশ্যই আছে। এ বাড়ি বানিয়েছিলেন রাজা আদিত্য নারায়ণ রায়। প্রকৃত অর্থে এটিকে বাড়ি বলা ভুল, আসলে এটা হচ্ছে রাজার হান্টিং লজ। হান্টিং লজ? সে আবার কিরকম? রাজরাজরাদের আমলে এই সমস্ত অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ। ছোটোখাটো বন বললেও ভুল হবে না। আর বন মানেই তো হিংস্র পশু রমরমা। আর এই জঙ্গল থেকে মাঝে মধ্যেই হিংস্র পশু, বিশেষ করে বাঘ, বেরিয়ে আশপাশে গ্রামে ঢুকে মানুষ তুলে আনতো। আর এই খবর প্রজারা রাজার কানে তুললে রাজা হাতি, ঘোড়া, সিপাই নিয়ে বনে দিন রাত তাঁবু গেড়ে পড়ে থাকতেন শিকারের উদ্দেশ্যে। যতক্ষণ না শিকার করতেন নিজের প্রাসাদে ফিরতেন না। এই ঘটনা হামেশাই ঘটতো। এর ফলে রাজা এখানে কাঠ আর মাথায় লোহার চাদর বসিয়ে এই হান্টিং লজটা গড়ে তোলেন, শুধুমাত্র শিকারের উদ্দেশ্যে। লজের পাশে বিরাট উঁচু লম্বা কাঠের মঞ্চ বানিয়ে শিকারি বন্দুক হাতে নিয়ে বসে থাকতেন রাজা। শিকারের প্রক্রিয়া যতদিন চলতো ততদিন তিনি এই লজেই থাকতেন। সঙ্গে আসতো দাস, দাসী, রান্নার ঠাকুর থেকে আরম্ভ করে বিনোদনের সমস্ত রকম সামগ্রী। ধীরে ধীরে এই লজ রাজার শিকারের সঙ্গে সঙ্গে আমোদ প্রমোদের জায়গা হয়ে ওঠে। 24 ঘন্টা অম্বরী তামাকের ঘ্রাণে মোহ মোহ করতো ঘোরদোর। রঙিন কাচের নেশার বোতলের সঙ্গে আসতো লক্ষ্ণৌ থেকে নাচিয়ে গায়ের দল। এসব ঘটনা অবশ্যই আমার রান্নার ঠাকুর মধুদা আমাকে শুনিয়েছে। ও স্থানীয় লোক। এখানে এই বাড়ির সম্বন্ধে নাকি এই কাহিনী প্রচলিত আছে। বাড়িটা যখন আমার হস্তগত হয় তখন তো জল, ইলেকট্রিকের ব্যবস্থা কিছুই ছিল না। আমি তো সব করাই। এখনো কাজ চলছে, তবে মূল বাড়িতে নয়, গেস্ট হাউসে। বলছিস কি, এই পেল্লায় বাড়ি বাদ দিয়েও আরো একটা বাড়ি আছে? সেটা কোথায়? আরে এই তো, এই মূল বাড়িটার পেছনে খানিকটা তফাতে একটা এই ধরনেরই কাঠের তৈরি ছোট বাড়ি আছে। মধুদা বলছিল নাচ, গান, জাদু, বিভিন্ন খেলা দেখানোর কিংবা রাজার মনোরঞ্জনের জন্য যারা বাইরে থেকে আসতো তাদের থাকা খাওয়ার জন্যই নাকি রাজা ওই বাড়িটি তৈরি করেন। ও আচ্ছা,
ওই বাড়িটা দেখা যাবে? নিশ্চয়ই যাবে, কিন্তু এই অন্ধকারে না, দিনের বেলা। এখনও ও দিকটা সাফ সাফাই করা হয়নি। ওখানে জল ইলেকট্রিকের কাজও বাকি আছে, সামান্য কিছু মেরামতের প্রয়োজন আছে। আসলে এখানে আসা অবধি ওই বাড়িটার তো আমার তেমন কোনো প্রয়োজন হয়নি, তাই ওর কাজটা একটু ঢিলেমি দিয়েই চলছে। ওকে, কাল সকালেই দেখা যাবে। আচ্ছা, এই এত বড় বাড়িতে তুই একা থাকিস, তোর ভয় করে না? ভয় একদম করে না সেটা বললে ভুল বলা হবে, কারণ ভয় জিনিসটা মানুষের সহজাত প্রবৃত্তির মধ্যেই পড়ে। তবে তুই যদি জিজ্ঞাসা করিস ভূত দেখেছি কি না, তবে আমার উত্তর হবে না। তবে 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 কি? আমার জুয়েলারি শপের ম্যানেজার সমীরণ বোস অডিটের কাজে আমার এখানে একটা রাত্রি কাটিয়েছিলেন। ভদ্রলোক তো সে রাতে আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। কেন? আর কেন, সেদিন অনেক রাত অবধি কাজকর্ম সেরে খাওয়া দাওয়ার পর সমীরণ বোস ও তার গাড়ির ড্রাইভার রাজু ঘুমিয়েছিলেন আমার পাশের ঘরে। হঠাৎ রাত 2:30টার দিকে ভদ্রলোকের চিৎকার শুনে ওনার ঘরে পৌঁছে দেখি উনি মেঝেতে চিৎ হয়ে পড়ে গোঙাচ্ছেন, চোখে মুখে আতঙ্কের ছাপ, সর্বাঙ্গ ঘামে ভিজে জপজপ করছে, গা পুড়ে যাচ্ছে তুমুল জ্বরে। আমি ব্যাপার বেগতিক দেখে ছুটে গিয়ে মধুদাকে ডেকে আনলাম। মধুদা এসে সমীরণ বোসের মাথায় জল ঢেলে তাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে এলো। তারপর আমি সমীরণ বোসকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? আপনি এরকম আচরণ করছিলেন কেন? একটু জল জল খাবো, একটু জল। মধুদা, জল জল আনো, জল আনো। এই নাও, এই নাও বাবু। ডাইনি ডাইনি এসেছিল ঘরে। ডাইনি? ডাইনি? এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিক বলছি আমি। এ বাড়ি আপনার অশুভ, এখানে বাস্তুদোষ আছে। এখানে আপনি থাকবেন না স্যার, থাকবেন না। ডাইনির বাস আছে এখানে। এসব আপনি কি বলছেন? আপনার সঙ্গে কি হয়েছিল সেটা বলুন আগে। কি আর নতুন করে বলবো? আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার প্রচণ্ড শীত করতে লাগলো। তার সঙ্গে আচমকা ঘুমটা আমার ভেঙে গেল। ঘরের আলোটা কমিয়ে রেখেছিলাম, কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ঠান্ডা থেকে বাঁচবার জন্য বিছানার উপর হাতড়ে একটা চাদর খুঁজছিলাম। হঠাৎ আমার হাতে একটা বরফের মতো ঠান্ডা কিছু একটা ঠেকায়। আমি চমকে উঠে বিছানা থেকে ছিটকে নেমে আসি, এসে ঝট করে ইলেকট্রিকের আলোটা জ্বালি। তারপর বিছানার দিকে চোখটা ফেলতেই আমার সমস্ত গায়ে কাঁপুনি দিয়ে উঠল। ভয়ে বুকের পাঁজর কটা হালকা হয়ে গেল। কি দেখেছিলেন বিছানায়? একটা ডাইনিকে। হ্যাঁ, সত্যি একটা ডাইনিকে দেখেছি আমি, যে কিনা চিত হয়ে শুয়েছিল আমার পাশেই। অদ্ভুত লোমশ চেহারা, শীর্ণ শরীরে চামড়া ঠেলে বেরিয়ে আসছে হাড়, মুখের ওপর ফুটে রয়েছে ভয়ঙ্কর কুৎসিত একটা হিংস্র রাগ, যে তার ঠেলে বেরিয়ে আসা চোখ দুটো দিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। আমি যখন আতঙ্কে কাঁপতে চিৎকার করে চলেছি, তখন ডাইনিটা ধীরে ধীরে উঠে বসলো বিছানায়। ওর ঘন কালো সরীসৃপের মতো চুল ছেয়ে রয়েছে সমস্ত বিছানায়। সুচালো নখযুক্ত হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে সে বলে উঠল, তেষ্টা পেয়েছে আমার, একটু রক্ত দেবে? দে না রে রক্ত। তখন তোর পাশে শুয়ে তোর হৃৎপিণ্ডের শব্দ শুনছি না। অনেক রক্তই শরীরে বইছে তোর বুকের পাঁচের কখানে সরিয়ে হৃৎপিণ্ডটা তুলতে যাচ্ছে না। সে সময় তুই জেগে গেলি, আমার আর রক্ত খাওয়া হলো না। আমার কাছে আয়, আমার কাছে আয়। সমীরণ বোসের মুখে
এসব কথা শুনে আমি যখন পাথরে পরিণত হই, তখন মধুদা উঠে গিয়ে এগিয়ে যায় বিছানার দিকে। তারপর বিস্ফারিত চোখ নিয়ে বিছানার উপর থেকে তুলে নিয়ে এসে একটা প্রায় হাত পাঁচেক লম্বা চুল, তারপর সেটা আমার সামনে এনে বলে, দাদাবাবু, উনি ঠিকই বলছেন। দেখুন না, এই যে দেখুন, সেই ডাইনির চুল। দেখছেন গোটা ঘরে কেমন আষ্টে গন্ধ? এসব লক্ষণ ভালো না। ডাইনটা কোথাও আশেপাশেই লুকিয়ে আছে। আরে রাজু, রাজু কোথায় গেল? রাজু, রাজু, ও তো আমার পাশে শুয়েছিল। রাজু, রাজু। রাজুর কথা এতক্ষণ কারো মনেই ছিল না। সমীরণ বোসের মুখে শুনে মনে পড়তেই আমরা ঝট করে উঠে পড়ে খুঁজতে লাগলাম রাজুকে। গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেও ওর দেখা মিলল না। এরপর আমরা 3 জন টর্চ হাতে রাজুকে খুঁজতে বেরোলাম। দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা খোঁজ করে শেষ রাতের দিকে রাজুর দেখা মিলল বাড়ির পেছনের দিকে নদীর ধারে। ও সেখানে বেহুশ হয়ে পড়ে আছে। ওর চোখ মুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরানো হলো। ও চোখ খুলে নিজেকে এখানে পড়ে থাকতে দেখে ও নিজেও অবাক। ও নিজেও জানে না ও কি করে এখানে এলো, তবে ওর শরীর দুর্বল। আমরা সবাই ওকে ধরাধরি করে ঘরে নিয়ে এলাম। বিছানায় শুয়ে পড়ে ও বলল ওর ঘাড়ের কাছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করছে। এরপর আমরা ওর জামা সরিয়ে ওর ঘাড়ের দিকে চাইতেই দেখি ওর ঘাড়ের উপরে হিংস্র জন্তু জানোয়ারের কামড়ের চিহ্ন। জলের 2 পাশে লম্বা সুচালো দাঁত বসে গর্ত হয়ে রয়েছে। ঝটপট শহর থেকে ডাক্তার ডেকে আনি। ডাক্তারবাবু ক্ষত পরীক্ষা করে বললেন শেয়াল কুকুরের কামড় হতে পারে, ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। সমীরণ বোসের প্রচণ্ড জ্বরের জন্য ওষুধ দিয়ে দেন ডাক্তারবাবু। এ ঘটনার পর ওরা আর এক মুহূর্তেও এখানে থাকেনি। রাজুর ঘাড়ের পেছনের ক্ষতটা না হয় শেয়ালের, কিন্তু ও নদীর ধারে গেল কি করে? ডাক্তার তো বললেন ঘুমের ঘরে রাজুর চলাফেরার অভ্যাস আছে বোধ হয়। অর্থাৎ রোগ। আর সমীরণবাবুর ডাইনি দর্শন, জ্বরের ঘরে দুঃস্বপ্ন, আর বিছানা থেকে প্রাপ্ত লম্বা চুল। আর কোনো ব্যাখ্যা নেই ভাই। অর্থাৎ ডাইনি ভূত এসবের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তোর এখানে আসাটা বেশ অ্যাডভেঞ্চার হবে বলে আমার মনে হচ্ছে। অবশ্য সে রাতের ঘটনার পর আর এই বাড়িতে কোনো দিন সেসব কিছু দেখিনি। ব্যাপারটা তো ভুলেই গিয়েছিলাম। তুই সেসব ব্যাপারে জিজ্ঞাসা করলি বলে হঠাৎ মনে পড়ল। বুঝলাম। তবে তোর সঙ্গে এই রহস্যময় বাড়ির প্রথম মালিকের একটা আশ্চর্য রকমের মিল আছে। দুজনের পদবি এক, সে কথাই বলছিস তো? তবে দুজনেরই নামের অর্থ একই, সূর্য। পরদিন খুব সকালবেলায় অর্পণ হান্টিং লজের পেছনে সেই ছোট্ট গেস্ট হাউসে একবার ঘুরে এলো। রাত্রিবেলা রাজা আদিত্য নারায়ণ এবং তার গেস্ট হাউস ওর মনের মধ্যে এমন একটা কৌতূহল আর উত্তেজনা সৃষ্টি করেছে, ওর রাত্রে ঘুম ভালোভাবে হলোই না। এছাড়া আরেকটা কারণে ওর ঘুমটা হয়নি। ওর আধ ঘুমের মধ্যে সারাক্ষণ মনে হচ্ছিল ওর শোবার ঘরের মাথার জানালার ওপাশে কে যেন দাঁড়িয়ে রয়েছে আর তীক্ষ্ণ দৃষ্টি ফেলে ওর দিকেই তাকিয়ে রয়েছে। তীব্র হাওয়ায় জানালার ফাঁক ফোকর দিয়ে সেই অস্পষ্ট ছায়াময়ী ঘন চুলের রাশি এসে ওর গায়ের ওপর আছড়ে পড়ছে আর সে চমকে চমকে উঠছে। পাশ ফিরে শুতে ওর ভয় ভয় হয়। এই বুঝি ওর গায়ে ছ্যাঁকার মতো ঠেকে ডাইনির শীতল দেহ। সে যেন এখানেই আছে, শব্দ শুনছে ওর হৃৎপিণ্ডের। অজান্তেই মেপে নিচ্ছে ওর শরীরের রক্তস্রোত। তারপর খুব একটা খারাপ আবদারের মতো ডাইনি ক্রমাগত চেয়ে যাবে ওর উষ্ণ রক্ত। এটা পেয়েছে আমার, একটু
একবার সে শুনতেও যেন পেয়েছে সেই ডাইনির করুণ অথচ ভয়ঙ্কর গলার স্বর। তারপর ঘেমে নিয়ে উঠে বিছানায় বসে সে। এরপর ধড়ফড় করা বুক নিয়ে ও আর বসে থাকতে পারছে না। এরকম ভয় ও কোনো দিনই পায়নি। গলা শুকিয়ে একেবারে কাঠ। টেবিল থেকে জলের গ্লাসটা হাতে নিয়ে ঠক ঠক করে সেটা খেয়ে ফেলে। তারপর নিজেকে খানিকটা শান্ত করার লক্ষ্যে ও ধীর পায়ে এগিয়ে যায় ছোট্ট গেস্ট হাউসের দিকে। ও বাড়ির সৌন্দর্য ওকে অল্পতেই মুগ্ধ করে ফেলেছে। আর এ যে মূল বাড়ির ক্ষুদ্র সংস্করণ, সমস্ত কিছুই একই ধাঁচের। ওর এই প্রাতঃভ্রমণ ব্যাপারে অংশুমান কিছুই জানে না। তারপর প্রাতরাশ সারতে সারতে অর্পণই বলে ব্যাপারটা। তোর গেস্ট হাউসটা ঘুরে এলাম, ভীষণ সুন্দর রে, একেবারে এই বাড়িটারই মতো। আমি ভাবছি ওখানে গিয়ে উঠবো, তোর কোনো আপত্তি নেই তো? তুই কি খেপেছিস? ও বাড়িতে থাকার মতো পরিবেশ আছে নাকি? না আছে জল, না ইলেকট্রিক, চারপাশটা তো অপরিষ্কার। ওভাবে মানুষ থাকতে পারে? আর তাছাড়া কি? তুই হয়তো মানবি না অর্পণ, তবু তোকে বলছি, ওই গেস্ট হাউসের আশেপাশে গেলেই না আর গাটা কেমন শিরশির করে ওঠে। শ্বাস নিতেও কেমন একটা কষ্ট হয়, একটা অস্বস্তি করে। এসব কেন হয় আমি জানি না, আর জানার চেষ্টাও করিনি। হয়তো সমীরণ বোসের সঙ্গে ঘটে যাওয়ার সেই ঘটনার রেশটা আমার মধ্যে ভয় হয়ে লুকিয়ে রয়েছে। তার মানে তুই বলতে চাইছিস অশুভ ভূত প্রেত এসব তো? আরে আমিও যে সামান্য ভয় পাইনি সেটা বলবো না, তবে ওকে, কুছ পরোয়া নেই, যা হবে দেখা যাবে, ঠিক আছে? দেখ, ছেলে মানুষই করিস না অর্পণ। তুই আমার এখানে দিন কয়েকের জন্য বেড়াতে এসেছিস, আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তুই যাই বল অংশু, এই রাজা মহারাজা, পুরনো মহল, আসবাবপত্র, গুমোট গন্ধ, তার সঙ্গে শুনশান রাত্রি, অতৃপ্ত আত্মা, এই হঠাৎ হঠাৎ ঘরের ছাদে এ ধূপধাপ করে পা ফেলার শব্দ, কারো হাসি কান্না, এসবের না এই আলাদা একটা মহিমা আছে, একটা আকর্ষণ আছে, একটা অ্যাডভেঞ্চার আছে। আর এসবের মধ্যে সমীরণ বোসের ডাইনি তো আছেই। আমি এই পরিবেশটাকে উপভোগ করতে চাই। প্লিজ তুই না করিস না ভাই। কিন্তু জেনে শুনে একটা খারাপ জায়গায় আর অব্যবস্থাপনার মধ্যে তোকে কিভাবে ফেলি বলতো? তুই এসেছিস যখন, এখানে কয়েকদিন থাক। ও বাড়িতে কাজকর্ম সব শেষ হয়ে যাক, তারপর না হয় গিয়ে থাকিস। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছি না। তুই হয়তো জানিস না, এই সমস্ত রহস্যের ইতিহাসের প্রতি আমার যে কি পরিমাণে টান রয়েছে। এসবের দোরগোড়ায় পৌঁছে আমি নিজেকে আর আটকে রাখতে পারছি না। ও বাড়িতে কাজকর্ম যেমন চলছে চলুক, আমি তোর কোনো কাজে কোনো রকম অসুবিধা করব না। তুই কেবল রাত্রে আমার ওখানে থাকার ব্যবস্থাটা করে দে। এ বাড়িতেই খাওয়া দাওয়া সেরে আমি রাত্রিটা ওখানেই কাটাবো। ওই একটা টর্চ লাইট, কিছু মোমবাতি আর সামান্য জলের ব্যবস্থা হলেই আমার হয়ে যাবে। তুই কিন্তু একটা বেয়ারা রকমের জেদ ধরেছিস। প্লিজ অংশু, দেখ, আরে আমার এইটুকু রিকোয়েস্টটা রাখ তুই। এবারে অংশুমান মিনিট খানেক ধরে কিছু একটা ভেবে নিয়ে বলল, তোর অনুরোধ রাখতে পারি, তবে একটা শর্তে। আবার শর্ত? কি শর্ত? তোর সঙ্গে আমিও গিয়ে থাকবো ওই গেস্ট হাউসে। আরে এ তো একেবারে আমার মনের কথাই ভাই। তাহলে চল ব্যবস্থা কর, চল দুজনে একসঙ্গে ওখানেই থাকবো, চল। আমি এক্ষুনি মধুদাকে সমস্ত কিছুর ব্যবস্থা করতে বলছি। কোনোরকম বিপদ হলে দুজনে মোকাবিলা করব। তোকে একা সে ঘরে ছাড়া ঠিক হবে না। তুই বস, আমি এক্ষুনি আসছি। অংশুমান খাবার টেবিল থেকে উঠে রান্নাঘরের দিকে যায়। মধু দুপুরের খাবারের ব্যবস্থা করছিল। অংশুমান রান্নাঘরের বাইরের দিকে গিয়ে তাকে ডাকাডাকি করলো, মধুদা, ও মধুদা, মধুদা। হাতের কাজটা ফেলে রেখে মধু তাড়াতাড়ি সামনে এসে উপস্থিত হয়ে বলে, আগে দাদাবাবু আর রমাকে দিয়ে তো আমায় ডেকে পাঠালেই আমি হাজির হয়ে যেতাম, আপনি আবার কষ্ট করে এলেন কেন? সে ঠিক আছে, তুমি এক কাজ করো মধুদা, দুপুরে রান্না শেষ হলে তুমি আর রমা দুজনে মিলে ওই বাড়ির পেছনের দিকের গেস্ট হাউসটা ঝেড়ে মুছে রেখো একটু। আর ওই ঘরে যে সমস্ত লেবার মিস্ত্রিরা কাজ করছে
ওদের দিন দুইকের জন্য ছুটি দিয়ে দাও। কথাগুলো শুনে কপালে ভাঁজ ফেলে মধু জিজ্ঞাসা করলো, কেন দাদা বাবু? আমার বন্ধুর শখ হয়েছে ওই ঘরে রাত কাটাবে, তা আমিও বললাম ওর সঙ্গে থাকবো। তুমি কিছু মোমবাতি, টর্চ লাইট আর জলের ব্যবস্থা করো তো ওই বাড়িতে। বড় সর্বনেশে শখ জেগেছে আপনার বন্ধুর মনে। কেন এরকম কথা তুমি বলছো কেন? বলছি কি আর সাধে দাদা বাবু, আপনারা লেখাপড়া জানা মানুষ, আমার কথা মানবেনি বা কেন? তবুও আপনি আমার মালিক, তাই বলছি ও বাড়িতে রাত্রে থাকার বাতিক মাথা থেকে মুছে ফেলুন বাবু, মুছে ফেলুন। এ আবার কেমন কথা মধুদা? সত্যি কথা দাদা বাবু, ও বাড়ির সম্বন্ধে এই এলাকায় অনেক রটনা রয়েছে। তাছাড়া সমীরণ বাবুর কথাটা আপনার মনে নেই? শুধু রটনাই তো, ওতে আমাদের কোনো আপত্তি নেই। আমিও ওসব শুনে শুনে ভয়ে একেবারে কুঁকড়ে গিয়েছিলাম। তবে অর্পণ যখন আছে ভয়ে আমি ভেঙে ফেলবো। তোমাকে যা বললাম তাই করো। আমি চললাম মধুদা, সন্ধ্যের আগে সমস্ত ব্যবস্থা করে রেখো। এর পরেও কিছু কথা বলতে চাইছিল অংশুমানকে, কিন্তু আর অপেক্ষা না করে অংশুমান ফিরে যায় অর্পণের কাছে। তারপর অর্পণকে গেস্ট হাউসে রাত্রে থাকবার ব্যবস্থা পাকা করে এসেছে সেই কথাটা জানিয়ে দেয় অংশুমান। চল এই বেলা আমার ব্যবসাপত্তর আর এই এলাকাটা তোকে ঘুরিয়ে নিয়ে আসি। অর্পণ আর বাক্য ব্যয় না করে প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়ে। যাবার আগে মধুর উদ্দেশ্যে অংশুমান বলে যায়, মধুদা, দুপুরে আমরা বাইরে খেয়ে নেব। তুমি দুপুরে খাবার তুলে রেখো, ওতেই রাত্রে হয়ে যাবে। সমস্ত দিনটা উৎসাহ আর আনন্দে কাটিয়ে দেয়। তারপর সন্ধ্যের দিকে ফিরে আসে দুজনেই। অংশুমানের নির্দেশ মতো মধু সমস্ত ব্যবস্থা করে রেখেছে গেস্ট হাউসে। রাত্রের খাওয়া দাওয়া মিটিয়ে ওরা দুজনেই উপস্থিত হলো গেস্ট হাউসে। সমস্ত বাড়িটা কেনার পর দিনের বেলা হাতে গোনা কয়েকবার অংশুমান প্রবেশ করেছিল মাত্র, সেটাও আবার ওই মিস্ত্রিদের দৌলতে। কারণ কিভাবে কোথায় কি কাজকর্ম হবে এবং কোথায় কোথায় মেরামত করার প্রয়োজন আছে সেই বিষয়ের নির্দেশ দিতে। কিন্তু এই মুহূর্তে নির্জন আলো আধারিপূর্ণ ঘরটায় ঘোরাফেরা করতে আশ্চর্য রকমের সৌন্দর্য ধরা পড়ছে দুজনেরই চোখে। বাড়ির পেছনের দিকে খানিকটা এলাকা আগাছাপূর্ণ জঙ্গল, সেটা পার করে কিছুটা দূরে বয়ে গেছে মিহি একটি নদী। ডান দিকে একটি বৃহৎ আকৃতির ন্যাড়া গাছের ডালের ভেতর দিয়ে রূপলি চাঁদের উজ্জ্বল স্ফটিকের রূপ মায়া ছড়াচ্ছে পৃথিবীর বুকে। মধু ঘরের জায়গায় জায়গায় মোমবাতি জ্বেলে দিয়ে গেছে, হাতের কাছে রেখে গেছে জলের পাত্র আর একটা কেরোসিনের বাতি। সেটা রয়েছে পালঙ্কের পাশের জানালার ওপর। অর্পণ প্রাণ ভরে বাড়িটার রহস্যময় রূপ যেন উপভোগ করছে। অংশুমান পালঙ্কের ওপর বসে বলল, কি ভাই, কেমন লাগছে? মনে হচ্ছে রূপকথার জগতে পৌঁছে গেছি। আজ নিজের মধ্যে কেমন জানি একটা রাজা রাজা অনুভূতি হচ্ছে। হাতে একটা গড়গড়া ধরে পালঙ্কে আধ ছোঁয়া অবস্থায় বসে লখনৌ থেকে আনা নাচিয়ে গাইয়েদের জলসা চললে কেমন লাগতো বল দেখি। জমতো না, কারণ এটা ছিল শিল্পীদের থাকার ঘর। আসর তো জমতো মূল প্রাসাদে। তা যাই বলিস, এই ঘরটা আমার মনে বেশ ধরেছে। ঘরটাতে একটা অন্য রকমের টান আছে, বুঝলি ভাই। হয়তো কোনো রহস্য রয়েছে এখানে, আর সেই কারণে আমার ষষ্ঠ ইন্দ্রিয় সেটা জানতে পেরে আমাকে এখানে আসতে বারণ করত। আর আমার এখানে আসলে না কেমন একটা অস্বস্তি হতো। তা হতে পারে, কিন্তু এও তো হতে পারে নির্জনতাকে তুই ভয় পাস। এরপর বিভিন্ন স্বাদের গল্প করতে করতে রাত বাড়লে দুজনেই নিজেদের অজান্তেই ঘুমিয়ে পড়ে। মোমবাতিগুলো পুড়ে এখন এক টুকরো কালো পোলতে গলন্ত মোমের ওপর মুখ বুজে পড়ে রয়েছে। কেরোসিনের বাতিটা মিটমিট করে আলো ছড়াচ্ছে কেবল।
বাইরে জলা জঙ্গলের মধ্যে নিস্তব্ধ পরিবেশে নিশাচর পাখি ও শিকারী পশুদের আনাগোনা চলছে। আকাশে চাঁদের গায়ের ওপর ভেসে বেড়াচ্ছে সাদা সাদা মেঘের ভেলা। গাছের কোটর থেকে ডেকে উঠল একটা তক্ষক। ঠিক তখনই আচমকা ঘরের ভেতর একটা বিকট শব্দ শুনে ধড়ফড়িয়ে উঠে পড়ে দুজনেই। সমস্ত ঘরটা যেন একটু কেঁপে উঠল। দুজনেরই নাক মুখের ভেতর দিয়ে ধুলো বালি প্রবেশ করে শ্বাস একেবারে বন্ধ হয়ে এসেছে। হাত বাড়িয়ে কেরোসিনের আলোটা বাড়াতেই ওরা লক্ষ্য করল সমস্ত ঘরটায় ধুলো বালিতে পূর্ণ হয়ে আছে। তাই বেশি দূর দৃষ্টি এগোচ্ছে না। সামনে ঘোলাটে ভাব প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। বিস্ময়ে হতবাক হয়ে দুজনে দুজনের মুখ চাওয়াচাওয়ি করলো ওরা। এই মুহূর্তে কি বলা উচিত আর কি করা উচিত ভাবতে পারছে না কিছুই। কিছুক্ষণ চুপ করে বসে রইল ওরা। আকস্মিক এই ভয়ানক কম্পন, বিকট শব্দ আর ধুলোবালির কারণ বুঝতে না পেরে দুজনেরই মাথা যেন কাজ করছে না। বার কয়েক শুকনো কাশি ছেড়ে অংশুমান বলল, কি ব্যাপার অর্পণ, এসব কি? সমস্ত ঘরটা ধুলোবালিতে ঢাকা পড়লো কিভাবে? এত জোরালো কম্পনি বা কিসের? ভূমিকম্প মনে হচ্ছে। তাহলে ধুলোবালি বাতাসে ভাসছে কেন? আরে আমি তো কিছু বুঝে উঠতে পারছি না। চল তো, চল উঠে দেখা যাক, চল। এরপর দুজন কেরোসিনের আলোটা সাথে নিয়ে কয়েক পা এগিয়ে যেতেই আঁতকে উঠে দাঁড়িয়ে পড়ল। ঘরের যে অংশে মেরামতের কাজ চলছিল সেদিকের দেওয়ালটা মেঝে শুদ্ধ মাটির দিকে ধসে তলিয়ে গিয়ে ফাটলের সৃষ্টি করেছে। অংশুমানের এক হাতে লণ্ঠন আর অন্য হাত দিয়ে অর্পণের একটা হাত ধরে বলল, খুব বাচ্চা বেঁচে গেছি ভাই। এই দেয়াল আমাদের গায়ের উপর পড়লে নির্ঘাত মারা পড়তাম। এ ঘরে রাত কাটানো ঠিক নয় ভাই। আগে মেরামত কমপ্লিট হোক, তারপর আসা যাবে। এখন চল চল ভাই, আমরা মূল বাড়িতে ফিরে যাই। অংশুমানের এখনকার কথাগুলো যেন অর্পণের কানে প্রবেশ করছে না। ও কেবল অন্ধকার ফাটলের দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছে। এই অর্পণ, তুই ওদিকে কি দেখছিস? আরও একটা দেয়াল ধসে পড়ার আগে চল এখান থেকে সরে পড়ি। অর্পণ কোনো বাক্য ব্যয় না করে অংশুমানের হাত থেকে লণ্ঠনটা নিজের হাতে নিয়ে ফাটলের দিকে উঁকি দিয়ে দেখে বলল, দেখ, কিছু দেখতে পাচ্ছিস? কই না তো। এক কাজ কর, এই আলোটা নিয়ে পালঙ্কের কাছে যা। দেখবি ওখানে একটা টর্চ রাখা আছে, ওটা নিয়ে আয়। আর আমি ততক্ষণে এখানেই দাঁড়িয়ে আছি। যা, সাবধানে যাস। অংশুমান মিনিট খানেকের মধ্যেই টর্চ হাতে ফিরে এলো। তারপর টর্চের তীব্র আলো ফাটলের মধ্যে ফেলতেই দুজনের চোয়াল ঝুলে হাঁ হয়ে গেল। ফাটলের ভেতর দেখা যাচ্ছে একটা সুড়ঙ্গ এবং তাতে সিঁড়ি বেয়ে নিচে নামবার জন্য ধাপ কাটা রয়েছে। তবে সুড়ঙ্গ পথটা যে গভীর তাতে কোনো সন্দেহ নেই, কারণ টর্চের আলোটা কিছুটা এগিয়ে গিয়ে দেওয়ালে ধাক্কা খাচ্ছে। অর্থাৎ সুড়ঙ্গটা বাঁক নিয়েছে বাম দিকে। অংশুমান পুরো ব্যাপারটা লক্ষ্য করে বলল, এই অর্পণ, তুই এই সুড়ঙ্গটা নিয়ে কি ভাবছিস বলতো? আর পাঁচজন যা ভাবে তাই। মানে মানে রাজপ্রাসাদ, তারপর সুড়ঙ্গ, এসবের সঙ্গে গুপ্তধন, এই ব্যাপারটা বেশ মানানসই। তুই কি ওই সুড়ঙ্গে নামার কথা ভাবছিস? এত কাছে এসে না নামাটা মূর্খামি করা হবে বলে মনে হয় না তোর? এছাড়া নিচে নেমে গুপ্তধন পেলে আশ্চর্য হব না, কারণ আগেকার দিনে রাজা মহারাজারা লুঠের ভয়ে গুপ্তধন এরকমই চোরাকক্ষে লুকিয়ে রাখত। ইতিহাস ঘাটলে এরকম অনেক ঘটনা পাবি। তাছাড়া তোর কপালে দ্বিতীয়বার গুপ্তধন থাকলেও থাকতে পারে, আর সেই সুযোগে আমারও যদি হাল ফেরে। একটা রিস্ক তো নিতেই হবে, বল? কিন্তু ধর আমরা নিচে নামলাম আর পুরো বাড়িটায় ধসে সুড়ঙ্গের পথ আটকে পড়ে গেল, আর আমরা দুজনে মাটির তলায় বন্দী হয়ে প্রাণ হারালাম। এও তো হতে পারে। তুই নেগেটিভ সম্ভাবনার দিকে যাচ্ছিস কেন? দেখ,
আজকের রাতে তোর আমার এই ঘরে রাত্রিবাস, আর আজকের রাতেই সুড়ঙ্গের আবির্ভাব। এই দুটোর মধ্যে কোনো ইঙ্গিত খুঁজে পাচ্ছিস না তুই? কিসের ইঙ্গিত? দেখ, ঈশ্বরও চাইছেন গুপ্তধনের মালিক আমরাই হই, আর সেটা লোক জানাজানির আগেই। কারণ এতদিন মিস্ত্রি এই বাড়িতে কাজ করলো, কিন্তু ওদের সামনে প্রাচীর ভেঙে সুড়ঙ্গ বেরোলো না কেন বল? কেন? কারণ ওরা সুড়ঙ্গের ব্যাপারে জানলে বিষয়টা ছড়িয়ে পড়তো, থানা, পুলিশ, পুরাতত্ত্ব বিভাগ, এসবে লোক জানাজানি হতো। ঈশ্বর আমাদের পরম সুযোগ দিচ্ছেন, আর তুই এইসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছিস? না, ঠিক তা নয়। সবেমাত্র জীবনটা গুছাতে শুরু করেছি, তাই আর নতুন কোনো ঝামেলায় পড়তে চাইছি না আমি। দেখ, এ ঘরে রয়েছি তুই আর আমি, সুতরাং এই ঘটনা আর কেউ টের পাবে না। তবে ঝামেলা কিসের? যা হবে দুজনের মধ্যেই হবে। চল ভাই, এগিয়ে যাই, আর দেরি করিস না। দিনের আলো ফোটার আগেই সুড়ঙ্গের ভেতর থেকে ফিরে আসতে হবে আমাদের। অংশুমান কিছু বলার আগেই অর্পণ পা বাড়ায় সুড়ঙ্গের ভেতর। ওর হাতে টর্চ, ও সামনে এগিয়ে চলল। খানিকটা ইতস্তত করে কেরোসিনের লণ্ঠন হাতে পিছু পিছু এগিয়ে যায় অংশুমান। ছোট ছোট সিঁড়ির ধাপ নেমে গিয়েছে মাটির ভেতরে। পাশের দেওয়ালে লোহার শেকল আটকানো, সেটিকে ধরে একসময় যাতায়াতের চল ছিল বলেই মনে হলো ওদের দুজনের। সুড়ঙ্গের দুপাশের দেওয়ালে স্থানে স্থানে মশাল আটকানো রয়েছে। কিছুটা পথ যাওয়ার পর শীত শীত ভাব অনুভব করলো দুজনেই। পায়ের তলায় চাপা পড়ে ভেঙে যাচ্ছে ফাটা ডিমের খোলা। খুব সম্ভবত এগুলো সাপের ডিমের খোলা, কারণ পথের কোনায় কোনায় নজরে পড়ছে সাপের খোলস। মাথার ওপর ঠেকছে গাছের শেকড়। মাটি ফুঁড়ে সুড়ঙ্গের ভেতর নেমে এসেছে এই সব। গুমোট গন্ধ নাকে ভেসে আসছে এখন। এই সব কিছুকে উপেক্ষা করে চকচকে লোভাতুর চোখ নিয়ে এগিয়ে চলল অর্পণ। অংশুমান ওকে অনুসরণ করছে ঠিকই, তবে ওর মনে খেলা করছে একটা অজ্ঞাত ভয়, আর তার সঙ্গে দ্বন্দ্ব। মাটির গভীরে এঁকে বেঁকে এগিয়ে চলেছে সুড়ঙ্গটা ক্রমশ। আরও খানিকটা এগোনোর পর শ্বাসবায়ুর ঘাটতির কারণে হাঁপিয়ে উঠল ওরা দুজনেই। এর একটা বাইরের পথ রয়েছে নিশ্চয়ই। এমনটাই হয়ে থাকে। শত্রু দ্বারা রাজপ্রাসাদ আক্রমণ হলে ওই পথ ধরেই রাজারা পালিয়ে যেতেন, এই কথাটা শুনেছি আমি। অংশুমান কোনো কথা বলে না, কেবল মাথা ঘুরিয়ে একবার দেখে পেছনে। সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারের জমাট দেওয়ালটা। এরপর আর বেশি দূর এগোতে হয়নি ওদের। সুড়ঙ্গের পথটা একটা ছোট্ট কুঠুরির সামনে এসে শেষ হয়েছে। প্রথমে দুজনেই ওই কুঠুরির সামনে এসে থমকে দাঁড়ায়, চারপাশটা খুব ভালোভাবে পরীক্ষা করে। তারপর মাজা কুঁজো করে দুজনেই প্রবেশ করে সেই ছোট্ট কুঠুরির ভেতর। কুঠুরির দেওয়ালে ঠেস দিয়ে রাখা রয়েছে কাপড়ে বাঁধা একটা লম্বা আকারের স্তম্ভ। ওদিকটায় চোখ পড়তেই ঠান্ডা নিঃশ্বাস পড়ে অংশুমানের। ও খপ করে অর্পণের হাতটা ধরে ফেলে। ভাই, চল এখান থেকে ফিরে যাই। আমার মনে হচ্ছে ওটা কারোর মৃতদেহ। তুই একটু চুপ করবি? এসেই যখন পড়েছি, খালি হাতে ফিরে যাই কি করে বল? সমস্ত কিছু খুঁটিয়ে দেখে তবেই ফিরে যাব। এরপর মৃতদেহটির সামনে এগিয়ে যায় অর্পণ। ওতে আলো ফেলে দেখে একটা মোটা কাপড়ে মোড়া রয়েছে দেহটি। ধীরে ধীরে মোটা কাপড়ের আস্তরণ সরাতেই সামনে প্রকট হয় একটি বহুকালের মৃতদেহ, যা মমি করে রাখা হয়েছে বলেই প্রাথমিকভাবে মনে হয়। গায়ের চামড়া শুকিয়ে হাড়ের সঙ্গে সেটে রয়েছে। শুকিয়ে আসা মাথার চামড়া থেকে নেমে গিয়েছে জট পাকানো চুল। তবে মাথার মাংস স্থানে স্থানে খসে পড়ে প্রকট হয়ে রয়েছে সাদা খুলি। দেহটি একটি নারীর, দুই হাতের চেটো দিয়ে মুখটা ঢাকা। সব থেকে আশ্চর্যের বিষয়, দেহটা মোটা শেকল দিয়ে আপাদ মস্তক জড়ানো। হ্যাঁ, দেহটা বাঁধা রয়েছে।
লম্বা ধারালো নখযুক্ত হাতের আঙুল, ডান হাতের আঙুলে একটা নীল পাথরের আংটি, পাথরটি অনুজ্জ্বল, গলায় একটি মোটা দড়ির মতো মালা, আর সেই মালায় আটকানো রয়েছে তাবিজ। তাবিজটির দিকে খুব ভালোভাবে আলো ফেলতেই বোঝা গেল তাবিজটি একটি বিশেষ আকৃতির, অর্থাৎ একটি মুখাবয়ব ফুটে রয়েছে তাবিজে। শরীর বস্ত্রহীন, সর্বাঙ্গের শিরা উপশিরা চামড়া ফুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। অর্পণ মৃতদেহের দু হাতে ঢাকা মুখটা দেখার অনেক চেষ্টা করল, কিন্তু পারল না। হাত দুটো যেন শক্ত পাথর হয়ে সেটে রয়েছে ওর মুখের সাথে। এরপর ও খুব সূক্ষ্ম দৃষ্টি ফেলে দেহটা পরীক্ষা করছে এবং খুঁটে খুঁটে দেখার চেষ্টা করছে ওতে রহস্যজনক কিছু রয়েছে কিনা। তখন অংশুমান তার কম্পমান বুক আর বিস্ফারিত দৃষ্টি নিয়ে চেয়ে আছে সেই মমির দিকে। মৃতদেহ থেকে দৃষ্টি ফিরিয়ে অর্পণ দেখল খানিকটা দূরেই পড়ে রয়েছে একটি ত্রিভুজ আকৃতির চকচকে ধাতব জিনিস, যেটাকে একটি দণ্ডায়মান নারী মূর্তি মাথার উপর দু হাতে ধরে রয়েছে, আর তার পাশে একটি বাঁকানো সম্পূর্ণ মেরুদণ্ডের হাড়। সেসব দেখে ভয়ের উদ্রেক হলে অংশুমান বলল, ভাই অর্পণ, আমাদের না চলে যাওয়া উচিত। এখানে কোনো গুপ্তধন নেই। রাজা গুপ্ত হত্যার জন্য এই কক্ষ নির্মাণ করিয়েছিল বলেই আমার ধারণা। চল চল, এখান থেকে ফিরে যাই। ভোরের আলো ফুটতে আর দেরি নেই, চল ভাই। অর্পণ সে সমস্ত কথায় কোনো কান না দিয়ে কুঠুরির প্রাচীর, মেঝে সর্বত্র টোকা মেরে মেরে খুঁজতে থাকে আর কোনো ফাঁপা অংশ আছে কিনা। ওর মনে হচ্ছে এখানে গুপ্তধন কোথাও লুকোনো রয়েছে, কিন্তু দীর্ঘক্ষণ নিজের সাধ্যমতো পরীক্ষা নিরীক্ষা করে এক প্রকার হতাশ হয়ে সে বলল, না, আরও এক রাত্রে আসতে হবে এখানে সময় নিয়ে। জায়গাটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। তাড়াহুড়োতে কিছুই মিলবে না। সেই ভালো, হ্যাঁ সেই ভালো, আজ যাওয়া যাক। তবে এসেছি যখন, খালি হাতে ফিরছি না। কথাটা বলে চকচকে ত্রিভুজ আকৃতির ধাতুর টুকরোটি অর্পণ তুলে নেয় তার হাতে। তারপর মৃতদেহের আঙুলের থেকে খুলে নেয় সেই নীলাভ পাথর বসানো আংটিটি। এরপর দুজনেই দ্রুত পায়ে উঠে আসে সুড়ঙ্গের ভেতর থেকে। ওরা যখন বাইরে বেরিয়ে এলো তখন বাইরে ভোরের আলো ফুটেছে। নীলাভ পাথর বসানো আংটিটি পরিষ্কার করে অর্পণ বাম হাতের তর্জনীতে ধারণ করল। আংটিটির তেমন কোনো বৈশিষ্ট্য নেই, সাধারণ একটি ধাতুর ওপর পাথর বসানো। এমনকি পাথরটারও কোনো উজ্জ্বলতা নেই, কেমন যেন বুজে আসা সৌন্দর্য। তবে আংটিটা শরীরের সংস্পর্শে আসার পর থেকেই গাটা কেমন যেন ভারী হয়ে এসেছে। গাটা কেমন যেন একটু ছমছম করছে ওর। আধার নামলেই ওর কেবল মনে হয় কেউ যেন ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে কিংবা ওকে অনুসরণ করে চলেছে। রাত্রে ঘুম ঠিক মতো আসে না। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, ধড়ফড়িয়ে উঠে বিছানায় বসে পড়ে। একবার মনে হয় জানালা দরজার কোনায় কেউ যেন দাঁড়িয়ে ওকে দেখছে আড়াল থেকে। পালঙ্কের তলায় কিংবা ওর গায়ে জড়ানো চাদরের ভেতর কেউ বুঝি অজান্তেই ঢুকে রয়েছে। ও পাশ ফিরলেই বোধহয় দেখতে পাবে একটা ভয়ঙ্কর কুৎসিত মুখ। অথবা ও চিত হয়ে শুয়ে থাকলে ওর মনে হয় একটা বীভৎস চেহারার কেউ ওর মুখের দিকে ঝুঁকে তাকিয়ে আছে। গাটা কেমন শিরশির করে ওঠে ওর। এই বিষয়টি অংশুমানকে ও একবার জানিয়েও ছিল। সবটা শুনে অংশুমান একবার ফিক করে হেসে জবাব দিয়েছিল, আমাকে তো ভালোই জ্ঞান দিয়েছিলিস সেদিন। এখন দেখছি তো তুই আমার থেকেও ভীতু অর্পণ। আরে না, ভীতু আমি নই, কিন্তু এমন একটা হচ্ছে আমার মনের ভেতর,
সেটা তোকে বলে বোঝাতে পারছি না ভাই। বারবার যেন মনে হচ্ছে সে আছেই এই আশেপাশে, কোথাও অলক্ষ্যে দাঁড়িয়ে না আমার উপর নজর রাখছে সে। কে কে তোর উপর নজর রাখছে? আরে সেই ডাইনি। তুই কি সেই কুঠুরির লাশটাকে ডাইনি বলে সন্দেহ করছিস? দেখ, অসম্ভব কিছু না। সমীরণ বোসের কথা সত্য হতে পারেই বলে আমার অনুমান, কারণ সুড়ঙ্গ থেকে ফিরে এসে আমার চিন্তা ভাবনার মধ্যে অদ্ভুত কিছু একটা পরিবর্তন এসেছে। আমি বুঝতে পারছি সব কিছুই, তবুও কিছুই যেন আমার নিয়ন্ত্রণে নেই। তুই নিজেই একজন ডক্টর, আর তোকে এসব বোঝাতে হচ্ছে? সেদিন ওই ঘরে রাত্রি যাপনের পর আমার তো ভয়টা কেমন জানি উড়ে গেছে। আসলে সুড়ঙ্গ পথ, লাশ, এইসব অদ্ভুত বস্তু আর আমার মুখে শোনা সমীরণ বোসের ঘটনাটা তোর মনে ভালো মতো রেখাপাত করেছে, আর তার থেকেই তোর এরূপ অদ্ভুত খেয়ালের জন্ম হচ্ছে। তুই এক কাজ কর, ওসব জিনিস তোর থেকে দূরে সরিয়ে রাখ, এতে যদি উপকার পাস। অর্পণ এ কথায় কর্ণপাত করে না, কারণ ওই সব ও কিছুতেই ত্যাগ করতে পারবে না। ওই আংটিতে একটা মোহ আছে। আশ্চর্য এক মায়াবিনী যেন সেই আংটির সহচরী। চাইলেও সেটা হাত থেকে খুলে ফেলা যায় না। অনেকবার আংটিটা খোলার চেষ্টা করেছে সে, কিন্তু যখনই ও আঙুলের থেকে আংটিটাকে ধরে টান দিয়ে বার করতে চেয়েছে, ঠিক সেই সময় ওর কানের পাশে বাতাসের মতো মিহি মেয়েলি কর্কশ কণ্ঠে কেউ যেন বলে চলেছে, ধর, খুলবি না, জেনে রাখ, আমি তোকে বাঁচিয়ে রেখেছি। সেটা খুলে ফেললে মরবি, মরবি তুই। তারপর তোর দেহের পুষ্টি রস শুষে নেব আমি। এই বাতাসে ভাসমান বাণী ওর মধ্যে ভয়ের সঞ্চার করে এবং সাথে সাথে ওকে দুর্বল করে তুলছে প্রতিনিয়ত। আর ওই ত্রিভুজাকৃতির ধাতু নির্মিত বস্তুটি অর্পণের মনে অতিমাত্রায় কৌতূহলের সঞ্চার করেছে। ওর মাথায় ঘুরপাক খেতে থাকে কয়েকটা প্রশ্ন। কি এই বস্তুটি? এর পরিচয়ই বা কি? এর কার্যকারিতাই বা কি রয়েছে? দিনে দিনে কেমন যেন হয়ে উঠতে থাকলো অর্পণ। অংশুমানের সুড়ঙ্গ থেকে প্রাপ্ত বস্তুগুলির প্রতি আর কোনো আগ্রহ নেই তার। সপ্তাহখানেকের ভেতর অংশুমান মিস্ত্রি ডাকিয়ে ধ্বংসপ্রাপ্ত প্রাচীর পুনর্নির্মাণ করিয়ে ফেলেছে এবং সুড়ঙ্গের মুখ চিরতরে বন্ধ করে ফেলেছে। অর্পণের এই অদ্ভুত পরিবর্তনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয় অংশুমান। লোকচক্ষুর আড়ালে মাটির গভীরে পড়ে রয়েছে হাত পা বাঁধা সেই আশ্চর্য মৃতদেহ, আর তার সাথে একটি মেরুদণ্ডের লম্বা হাড়। মাঝরাত্রিরে কিসের একটা শব্দ শুনে অর্পণের পাতলা ঘুমটা ভেঙে যায়। বাইরে জ্যোৎস্নার আলো ঘরের মেঝেতে জানালা দিয়ে লম্বা দণ্ডের মতো প্রবেশ করছে, আর তাতেই আবছা রূপলি আলোয় সেজে উঠেছে ঘরটা। অর্পণ শব্দ লক্ষ্য করে তাকিয়ে দেখে চৌকাঠের কাছে ত্রিভুজাকৃতির ধাতব বস্তুটা বুকের কাছে দু হাতে ধরে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। ঘরের সামান্য আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে ওটা একটা নারী শরীর, পরনে গাউন জাতীয় একটা লম্বা পোশাক। চোখ কচলে ঘুমের আবেশ সামান্য তাড়িয়ে দৃষ্টিটা পুনরায় সেদিকে ফেলতেই ওর বুকটা ধড়াস করে ওঠে, কারণ নারী দেহের কাঁধের ওপর মাথাটা নেই। কাঁধ জুড়ে কালো রক্তের স্রোত মেয়েটির পোশাকটা ভিজিয়ে দিয়ে মেঝের দিকে নামছে। এই মুহূর্তে মাথাটা দেখা যাচ্ছে হাতে ধরা ত্রিভুজাকৃতির ধাতুর বস্তুটির ভেতর,
সাদা উজ্জ্বল চোখ, আর সেই চোখ নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার দিকে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম, গলা যেন বন্ধ হয়ে আসছে এবার। বাইরে তখন একটা ঝোড়ো বাতাস উঠেছে। সেই হাওয়ার ধাক্কায় ঘরের জানালা, দরজা, পর্দা সবটাই যেন বন্ধন ছিন্ন করে উড়ে যেতে চাইছে। অর্পণ নিষ্পলক চোখে চেয়ে রয়েছে সেই দিকেই। মেয়েটির শরীর ওইভাবেই পা ফেলে ফেলে এগিয়ে আসছে অর্পণের বিছানার দিকে। অর্পণ কম্পমান শরীর নিয়ে অল্প অল্প করে সরে যাচ্ছে বিছানার এক কোণে। নিজেকে গুটিয়ে আরো ছোট করে ফেলতে চাইছে ও। অন্ধকার দেওয়ালের দিকে নিজেকে আড়াল করে ফেলতে চাইছে। এরপর আড়ষ্ট শরীরটাকে একটু সামলেও ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, কে ওখানে? অন্ধকার স্তূপের মতো নারীর মূর্তিটা এবার স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর বুকের কাছ থেকে সেই ধাতব বস্তুটির ভেতরে আটকানো মাথাটা বাতাসের মতো মিহি গলায় হেসে উঠল। সেই হাসির শব্দ অতি তীক্ষ্ণ আর জড়ানো। অর্পণ দু হাত দিয়ে কানটা চেপে ধরে মুক্তি পেল না সেই ভয়ঙ্কর শব্দ থেকে। এবারে মাথাটা মুখ হাঁ করে ক্ষণক্ষণে গলায় বলে উঠল, অর্পণের হৃৎপিণ্ড ওর বুকের প্রাচীরে জোরে জোরে ধাক্কা দিচ্ছে। মেয়েটি মিহি স্বরে এবং রূঢ়ভাবে বলে উঠল, আমার নাম ধরে একবার ডাক, ডাক আমাকে, তোকে শেষ করে ফেলবো। আমার আমার তোমার বড় শরীরে খাদ্য প্রয়োজন। রক্ত খেতে দে আমাকে, কাঁচা 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 রক্ত চাই আমার, কাঁচা রক্ত চাই। ধীরে ধীরে কণ্ঠস্বরের আঘাতে সমস্ত বন্ধ ঘরটা বুঝি কেঁপে ওঠে। থরথর করে নড়ে ওঠে অর্পণ নিজেও। এ ভয়ঙ্কর গলার স্বর মৃত্যুর মতো ওকে জড়িয়ে ধরেছে। ও চিৎকার করে উঠে বলল, আমি আর নিতে পারছি না, আর সহ্য করতে পারছি না। কে তুমি? চলে যাও এখান থেকে, চলে যাও, নিতে পারছি না। কথাটা বলেই সে উঠে গিয়ে আলোটা জ্বালতেই সে দেখল উল্টো পথে পা ফেলে মুন্ডুহীন সেই নারীর শরীরটা আলো থেকে অন্ধকারের দিকে সরে পড়ল। এখন কেবল বাতাসে দরজার পর্দাটা উঠছে। বিরাট মাপের একটা ভয় ওর ভেতরটাকে একেবারে বিশ্রী রকম ভাবে নাড়িয়ে দিয়ে চলে গেছে। ও যেন একটা বড় ঝড়ের আঘাতে ভেঙে পড়া গাছের মতো। বাকি রাতটা ও ঘরের আলো জ্বালিয়েই বসেছিল। তীব্র মাথার যন্ত্রণা আর দুর্বল চিন্তা শক্তিকে আশ্রয় করে ও একটা মুক্তির পথ খুঁজে চলছিল। তারপর কিছু একটা ভেবে ও খুব ভোরবেলায় রওনা দেয় কলকাতায়। ও সঙ্গে নিল সুড়ঙ্গ থেকে পাওয়া বস্তুগুলো। বড় বাজারের কাছে মুখার্জি অ্যান্ড সন্স নামে রয়েছে একটি পুরনো অ্যান্টিকের দোকান। অর্পণ তার পরিচিত দীনবন্ধু শাসমলের কাছে এই দোকান সম্বন্ধে শুনেছিল। ভদ্রলোকের বয়স 70-এর কাছাকাছি, বেশ শৌখিন মানুষ। একসময় চাকরি করতেন, এখন শখ দুষ্প্রাপ্য জিনিসপত্র বাড়িতে সংগ্রহের। অর্পণ নিজে সেসব দেখিয়েও এসেছে দীনবন্ধুবাবুর বাড়িতে গিয়ে।
এই দীনবন্ধু শাসমল লোকটার হাতে কিছু বাড়তি পয়সা আসলেই সে বড় বাজারে এই দোকানেই ছোটে। ওখানে নাকি দেশি বিদেশি হাজারো জিনিস কেনা বেচা চলে। অনেক পুরনো দোকান, বাপ ঠাকুরদাদের ব্যবসা। বর্তমান মালিক জ্যোতির্ময় মুখার্জি, বেশ অভিজ্ঞ লোক। ওনার কাছে এই ত্রিভুজাকৃতির বস্তুটির প্রকৃত পরিচয়ের আশায় অর্পণ দোকানে গিয়ে হাজির হয় দুপুরের দিকে। এই সময়টা দোকান ফাঁকা থাকে প্রায়। সাইড ব্যাগ থেকে ত্রিভুজাকৃতির বস্তুটি বের করে মুখার্জি বাবুকে দেখাতেই উনি পকেট থেকে চশমাটা বের করে সেটা জামা দিয়ে মুছে চোখে চড়িয়ে বললেন, এ বস্তু আপনি কোথায় পেলেন? মানে আমার ঠাকুরদার টিনের বাক্সে ছিল। এটি তো আপনার ঠাকুরদা টিনের বক্সে পড়ে থাকার কথা নয়। উনি কি করতেন? কোনো ম্যাজিশিয়ান ছিলেন নাকি? আগে না, উনি হোমিওপ্যাথি ডাক্তারি করতেন। হোমিওপ্যাথি ডাক্তারি করতেন, আর ওনার কাছে এই জিনিস কোনোদিনই হতে পারে না। তা উনি কোথা থেকে এটি সংগ্রহ করেছিলেন সে ব্যাপারে কিছু বলে গেছেন কি? আগে না, তেমন কিছু তো বলে যায়নি। আমি হঠাৎ ওই পুরনো জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে এটা পাই। এই বস্তুটি যে পুরনো তা বুঝতে পারছি, কিন্তু এখন ব্যাপার হচ্ছে এটা কি জিনিস সেটা না জানার কারণে আমার রাতের ঘুম উড়ে যাচ্ছে। আপনি কি জানেন এটা কি? জানি বই কি, খুব ভালো মতোই জানি। এই রূপ বস্তুটিকে প্রথম দেখেছিলাম আনাতোলিয়ার ধ্বংসাবশেষ থেকে। ওই এলাকা এখন বর্তমানে তুরস্কে অবস্থিত। এরপর ইজিপ্ট, মেসোপটেমিয়া এবং চীনেও এরূপ বস্তুর দেখা মেলে। এই জিনিস খুব কম দেখেছি। কিন্তু এটা কি জিনিস? আয়না। আয়না? ইয়েস, আয়না। কিন্তু এটা তো কাঁচ নয়। আমি প্রাচীন আয়নার কথা বলছি, আর আপনি যে কাঁচের আয়নার কথা বলছেন তা অনেকটাই আধুনিক। কাঁচের আয়না প্রথম তৈরি করেন জাস্টিস ভন লাইবিগ নামের এক জার্মান রসায়নবিদ। ওর হাত ধরেই স্বচ্ছ কাঁচের অন্যদিকে টিন ও পারদের পাতলা আবরণ দিয়ে আধুনিক আয়নার সূত্রপাত হয়। কিন্তু এসবেরও আগে নিজের অবয়ব দেখার যে কৌতূহল মানুষের মধ্যে এসেছিল তা নিবৃত্তি করার জন্য স্বচ্ছ জল কিংবা ধাতুর তৈরি চকচকে আধারকেই ব্যবহার করে এসেছে মানুষ। সোনা, রূপা, ব্রোঞ্জ কিংবা তামার চকচকে পাতকেই মানুষ নিজের মুখ দেখবার জন্য ব্যবহার করে আসতো। তবে বহু মূল্যবান বলে সাধারণ মানুষেরা এসবের নাগাল পেত না। আপনার এই জিনিসটিও যে একটি আয়না তাতে কোনো সন্দেহ নেই। নিচে যে নারীর মূর্তিটা দেখছেন সেটা নিছক একটা কারুকার্য ছাড়া আর কিছু নয়। প্রাচীনকাল থেকে আজ অবধি আয়নার সঙ্গে সৌন্দর্য বা শিল্পকলার একটা যোগসূত্র রয়েছে। তবে কি? এই সমস্ত জিনিস যিনি ব্যবহার করে এসেছেন তার মৃত্যুর পর তার সাথেই নষ্ট করে দেওয়ার রেওয়াজ ছিল এক সময়। যেমন মিশরে মমির সঙ্গে এইসব জিনিস পাওয়া যায়। এর সঙ্গে অনেক গল্প কাহিনী জড়িয়ে থাকে মশাই। সবটাই অভিশাপ কেন্দ্রিক। অভিশাপ? হ্যাঁ, আধুনিক মানুষের গবেষণা সে কথাই বলে। তবে আমি এসব মানি টানি না। আমরা হলাম ব্যবসাদার। এই লাইনে কাজ করতে এসে ওসব কুসংস্কারকে লাই দিলে চলে না। তা এটা কি আপনি বিক্রি করবার জন্য এনেছেন? হ্যাঁ? না না, আমি কেবল এই বস্তুটির পরিচয় জানতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে,
আমি চলি চলি। কথোপকথন শেষ করে অর্পণ দোকানের চৌকাঠ মারিয়ে রাস্তায় পা বাড়ালো। ঠিক তখনই পেছন থেকে কয়েকবার মুখার্জি বাবুর কথা ওর কানে এলো। এই যে চলে যাচ্ছেন, একটু দাঁড়ান, জিনিসটার খুব ভালো দাম পেতেন আমার কাছে। এর মূল্য আমি ছাড়া কেউ বুঝবে না, বুঝলেন? আরে চলে যাচ্ছেন কেন? আমার প্রপোজালটা তো শুনে যান। অর্পণ কোনো কথায় কান না দিয়ে জিনিসটা কাঁধের ঝোলানো ব্যাগে ঢুকিয়ে হেঁটে চলল। উদ্দেশ্য অংশুমানের বাড়ি ফিরে যাওয়া। ওকে না জানিয়ে ও যে কলকাতায় এসেছে এবং ওর ফিরতে দেরি হবে এই ব্যাপারে অংশুমান হয়তো চিন্তিত হয়ে পড়বে। আসলে ওর কৌতূহল নিবৃত্তির ব্যাপারটায় ও শুধু শুধু অংশুমানকে জড়াতে চায়নি। ফুটপাত ধরে ও হেঁটে চলল শিয়ালদা স্টেশনের দিকে, ট্রেন ধরে বাড়ি ফিরবার উদ্দেশ্যে। বিকেল 5টায় গাড়ি, এখনও হাতে অনেকটা সময় রয়েছে। খাওয়া দাওয়াটা কোনো রকমে সেরে ট্রেনে চড়ে বসতে পারলেই নিশ্চিন্ত। বেশ কিছুক্ষণ হাঁটবার পর ওর মনে হলো কেউ যেন ওকে অনুসরণ করছে। সন্দেহটাকে সঠিক প্রমাণ করবার জন্য ও রাস্তার ধারের দোকান থেকে একটা শুকনো খাবারের প্যাকেট কিনে নেওয়ার অছিলায় দাঁড়িয়ে পড়ল। ও লক্ষ্য করল সঙ্গে সঙ্গে ওর থেকে প্রায় হাত 10 দূরে পেছনের লোকটাও দাঁড়িয়ে পড়ল। পুনরায় হাঁটা শুরু করলে লোকটা আবার হাঁটা শুরু করলো। ও এবার একটা চায়ের দোকানে গিয়ে বসলো। লোকটাও রাস্তার ওপর দাঁড়িয়ে ওর ওপর নজর রাখলো। তারপর মিনিট 2 পর ও যখন চায়ে চুমুক দিচ্ছে তখন ওই লোকটা কাছে এসে বসলো। অর্পণ দেখলো লোকটা একজন বৃদ্ধ মানুষ, মাজা কুঁজো করে হেঁটে হেঁটে তার কাছে এসেছে। লোকটার বয়সের ভারে নুয়ে পড়া শরীর, মাথায় ফেজ টুপি আর গায়ে চড়ানো গাঢ় রঙের আলখাল্লা। মুখের চামড়া জড়ো হয়ে এসেছে, আর তাতেই ওর মুখটা হয়ে উঠেছে একেবারে কুৎসিত। কানের দুপাশে বিক্ষিপ্ত পাকা চুলের গোছা। মাঝে মধ্যে লোকটা সুরমা মাখানো চোখে অর্পণের দিকে চাইছে। অর্পণের দিকে যে চাইছে সেটা ও ভালো মতোই লক্ষ্য করেছে। চা খাওয়া শেষ করে অর্পণ পুনরায় হাঁটা দেয় শিয়ালদা স্টেশনের দিকে। লোকটাও একই পদ্ধতিতে তার পিছু নিল। অর্পণের এবার মনে হতে লাগলো কিউরিও শপের মালিক নিশ্চয়ই ওর পেছনে লোক লাগিয়েছে। ওর কাছে বস্তুটি অর্থাৎ ওই আয়নাটি যে মূল্যবান তাতে আর কোনো সন্দেহ রইল না। শিয়ালদা স্টেশনের সামনে এসে আরো জোরে জোরে পা চালাতেই ওর কানে এলো একটা শব্দ, জনাব যারা শুনিয়ে। অর্পণ যখন না বোঝার ভান করে এদিক ওদিক চাইছে তখন লোকটা আবার বলল, हाँ हाँ आपको ही बुला रहा हूँ। মনের মধ্যে একটা দুশ্চিন্তা নিয়ে অর্পণ লোকটার দিকে এগিয়ে গেল। লোকটা বলল, গুস্তাখি মাফ করবেন হুজুর, আপনার পিছু নিয়েছিলাম আমি, লেকিন আমার কোনো খারাপ মতলব ছিল না। कुछ बात करना था आपसे। কি বলতে চান বলুন। नहीं नहीं यहाँ नहीं, वहाँ चलते हैं। आप आइए आइए मेरे साथ, आइए आइए मेरे साथ, डरिए मत, कुछ नहीं होगा आपको। आइए आइए आइए। বলে লোকটা স্টেশনের উল্টো দিকে একটি নির্মায়মান বিল্ডিংয়ের ভেতর দিকে ইশারা করল। অর্পণ এক মুখ দুশ্চিন্তা নিয়ে সেখানে পৌঁছলো। ইধার উধারের বাত না করে সোজা কথা বলি। আমার নাম আরফান আলী আছে। কিছু সময় পহলে আপনি কিউরিও শপে একটা খাস চিজ দেখাচ্ছিলেন। আমি রাস্তার ওপাশে দাঁড়িয়ে সব কুছ দেখেছি। আপনি জানেন ও কি চিজ আছে? দোকানদার তো বললেন এটা নাকি আয়না। जी हाँ सही बोला, लेकिन এর মধ্যেও একটা বাত আছে। ये आईना जैसे आईना ना আছে, ये হচ্ছে একটা খাস আয়না। इसके बारे में কিছু কি আপনি জানেন জনাব?
ওই সেরকম কিছু তো জানি না, আর দোকানদার সেরকম কিছু বলেনি। তবে ফিরে আসবার সময় খুব ভালো দাম দেবেন এটা কানে আসতেই বুঝলাম এ সামান্য জিনিস নয়। আপনি আর ও दुकानदार যা ভেবেছেন ये से चीज না আছে, ये খুব খারাপ চীজ জনাব। খারাপ জিনিস কেন? খারাপ জিনিস কেন? আপনি আয়নার ব্যাপারে কি জানেন আমি জানি না, তবে আমি যা বলছি মন দিয়ে শুনেন। এই আয়না কোনো সামান্য চিজ না আছে, এর অনেক রুহানি তাকত আছে জনাব। দুটা আয়নায় মুখ দেখতে নেই এ কথা তো আপনি ভালো মতোই জানেন। আয়না মানুষের আত্মা কয়েদ করে রাখতে পারে। এই কারণে এক সময় বাড়িতে কেউ ইন্তেকাল করলে ঘরের সব আয়নাগুলি কাপড় দিয়ে ঢেকে রাখার রেওয়াজ ছিল, কারণ মরা হুয়া আত্মা ভুল করে আয়নার সামনে এলে আর পরলোকে যেতে পারবে না, ওতে আটকা পড়বে। এমনকি ও আয়না দুসরা জগতের পথ খুলে দিতেও পারে, আর সেই জগৎ থেকে কাউকে এনে এই লোকে হাজির করাও সম্ভব হবে জনাব। আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। যেহেতু আমি আয়নাটা বিক্রি করতে রাজি হইনি, তাই দোকানদার আপনাকে পাঠিয়েছে এসব গল্প ফেঁদে আমাকে ভয় দেখিয়ে এটাকে হাসিল করতে। কিন্তু আমি স্পষ্ট বলছি, আমি এসব কথাই বলছি না। এই জিনিস আমি বেচবো না। আপনি আসতে পারেন। আপনি ভুল বুঝেছেন হুজুর, এ খুব খতরনাক চিজ আছে। এ আপনি বেশি দিন সঙ্গে নিয়ে থাকতে পারবেন না। একে বস में लाने की ताकत আপনার মধ্যে নেই। আপনার প্রাণ भी চলে যেতে পারে জনাব। জনাব জনাব আপনি আপনি याद করেন তো, এটা জবে পেয়েছেন उसके बाद कोई চমৎকার কি আপনার সঙ্গে ঘটেনি? অর্পণের সঙ্গে সঙ্গেই মনে পড়ল রাত্রের কথা। একটা অন্ধকার মুন্ডহীন নারী মূর্তি তাকে মুক্ত করবার জন্য ডাকছিল, কিন্তু সেটা কি বাস্তব নাকি স্বপ্ন সেটা ওর কাছে পরিষ্কার নয়। ও সেই ঘটনাটিকে আমল না দিয়ে বলল, সরে দাঁড়ান, আমার দেরি হয়ে যাচ্ছে। জনাব জনাব আপনি এড়িয়ে যাচ্ছেন, আপনি ঝুট বলেছেন জনাব। এ চিজ বাক্সে থাকার কথা নয়, এর সঙ্গে মৌতের যোগ আছে। আমার কাছে কুছ ভি ছুপাইয়ে মত, এতে নিজের বিপদ ডেকে আনবেন। আমার কথা বিশ্বাস না হলে আজ রাতেই ঘরের সব বাতি বন্ধ করে আয়নার সামনে একটা মোমবাতি জেলে তাকিয়ে থাকবেন, সব প্রমাণ মিলে যাবে। অর্পণ আর না দাঁড়িয়ে এগিয়ে গেল। অর্পণের বাড়ি ফিরতে অনেক রাত হলো। অংশুমান অর্পণকে আসতে দেখেই চিৎকার করে বলে উঠল, তুই কি পাগল হয়ে গিয়েছিস? ওকে কিছু না জানিয়ে কোথায় উধাও হয়ে গিয়েছিলিস তুই বলতো? আমি এদিকে দুশ্চিন্তায় খাওয়া দাওয়া ছেড়ে ছুটে বেড়াচ্ছি, পুলিশে খবর দিতে যাচ্ছিলাম এইমাত্র। আমার আচরণে আমি লজ্জিত বন্ধু, আমি ক্ষমা প্রার্থী। তবে যে খবর তোকে আমি দেব তাতে তুই লাফিয়ে উঠবি। ওসব ছাড়, তুই গিয়েছিলি কোথায় বল? এ অনেক কাণ্ড রে ভাই। এইটার পরিচয় পেতে কলকাতা গিয়েছিলাম। তোর মাথা থেকে এসব ভূত এখনো নামেনি দেখছি। না রে, নামেনি, তবে পুরো বিষয়টি শুনলে তোর ঘাড়েও চেপে বসবে। মানে কি বলতে চাইছিস তুই? এরপর অর্পণ ওর সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটা অংশুমানকে বলতেই সে বলল, সব বুঝলাম। দোকানদারের কথা যদি ঠিক হয়, মানে ধর এটা সত্য সত্য প্রাচীনকালের একটা আয়না, সে কথা মেনে নিলাম। কিন্তু সেই সঙ্গে বুড়ো আরফান আলীর কথাও যদি সত্য হয়, তাহলে কি করবি? দূর, তুই এখনও বুঝলি না? ওই দোকানদারই আরফান আলীকে পাঠিয়েছিল ভয় দেখিয়ে, মিথ্যে কাহিনী বানিয়ে এই মূল্যবান আয়নাটা হাতাতে চেয়েছিল। ওসব কিছু না। তুই যাই বল, ওই লাশ, আংটি, আয়না আর ওই মেরুদণ্ডর হার, এসবের মধ্যে কোনো একটা রহস্য যে লুকিয়ে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এগুলো নিয়ে এসে তুই ভালো করিসনি। আমি বলবো ওই কলকাতার দোকানদারের প্রস্তাবে রাজি হয়ে এটা বেচে তুই গ্রামে ফিরে যা।
এর বিকৃত মূল্যের আমি 1 কড়িও নেব না। ওইসব মতলব আমার নেই। তবে ওই বুড়ো আরফান আলীর কথা যে পুরো উড়িয়ে দিয়েছি এটা বলবো না। অর্থাৎ এই আয়না নিয়ে কি করব, একে কাছে রাখবো না বিক্রি করব, এই দোটানা যখন মনের মধ্যে চলছে, ওই আরফান আলী আমাকে একটা রাস্তা দেখালো। কি রাস্তা? এটাকে একবার পরীক্ষা করা যায়। মানে? আজ রাতেই দেখব এতে কোনো আত্মা বন্দী হয়ে আছে কিনা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? বলতে পারিস। দেখ, এই আয়নায় কিছু থাক বা না থাক, এই যে আমার বাকি সমস্ত চিন্তায় ব্যাঘাত ঘটাচ্ছে এ কথা সত্য। তাই কি আমি পরখ করে দেখতে চাই, আর সেটা আজ রাতে। তুই থাকলে থাকতে পারিস, নইলে আমি একাই সেটা করব। কি করবি? সেটার সময় হলে জানতে পারবি তুই। দেখ অর্পণ, তোর এখানে আসার পর থেকে অনেক পাগলামো সহ্য করেছি, আর নয়। এসব জিনিস নিয়ে চিন্তা ভাবনা বন্ধ কর। আমার মাথায় যা চলছে তার থামবার নয় রে বন্ধু। দেখ, তোকে আরও একটা ঘটনা বলা হয়নি। কি ঘটনা? আগের দিন রাতে আমার ঘরে একজন অদ্ভুত দর্শন মেয়ে ঢুকেছিল। কি? তুই সত্যি বলছিস? হ্যাঁ, ওই মেয়েটাই ডাইনি। ওর পরিচয় আমার জানার প্রয়োজন আছে। কেন সে আমার পিছু নিয়েছে জানার দরকার আছে। না হলে একটা চাপা ভয় আমার মন থেকে কিছুতেই যাবে না। কেন সে আমাকে মুক্তির জন্য বারবার তার নাম ধরে ডাকার জন্য বলছে? ডাইনির নামটাই বা কি? এসব আমাকে জানতেই হবে অংশুমান। রাত 1:30 নাগাদ অর্পণ অংশুমানের শোবার ঘরে বৃহৎ আকৃতির আয়নার পাশে ধাতুর তৈরি সেই প্রাচীন আয়নাটি রেখে ঘরের সমস্ত আলো নিভিয়ে দিল। তারপর একটা মিহি মোমবাতি জ্বালিয়ে ধাতুর আয়নার ওপর নজর ফেলে দুজনে অধীর আগ্রহে অপেক্ষা করে রইল রোমহর্ষক কিছু ঘটে যাওয়ার। অংশুমানের প্রথম থেকেই বুকটা কেমন একটু ঢিপ ঢিপ করছিল, ঘন ঘন শ্বাস পড়ছে তার। এইভাবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ওরা অনুভব করলো পরিবেশটা যেন খানিকটা শান্ত হয়েছে। একটু আগে যে সমস্ত শেয়াল কুকুরের কিংবা ঝিঝি পোকার চিৎকার তারা শুনতে পাচ্ছিল এবং সেই শব্দগুলো যে ওদের অস্থির করে তুলছিল, এখন তাদের কোনো সাড়া শব্দ নেই। বাইরের ঝোড়ো বাতাসটাও যেন ফুরিয়ে এসেছে। সময় যেন দাঁড়িয়ে পড়েছে। একটা প্রচণ্ড ঝড় আসার পূর্ব মুহূর্ত ঠিক যেমনটা হয়, ঠিক তেমনি অশুভ একটা শক্তি যেন নিয়ন্ত্রণ করছে প্রকৃতিকে। এক পলকে নিষ্প্রাণ হয়ে উঠেছে এই পৃথিবী। তার মাঝখানে অর্পণ ও অংশুমানি কেবল জীবিত। জ্বলন্ত মোমবাতিটার এতক্ষণ কম্পমান অগ্নিশিখাও এবার স্থির। তার থেকে গলন্ত উষ্ণ মোম ফোঁটা ফোঁটা করে মেঝেতে গড়িয়ে পড়ছে। এমন সময় অংশুমান একটু কেঁপে উঠে বলল, এই অর্পণ, আমার না কিন্তু শরীরটা কেমন করছে। এসব বন্ধ কর তুই, প্লিজ বন্ধ কর এসব। আরফান আলী ঠিকই বলেছে। তার মানে? আয়নার দিকে তাকিয়ে দেখ। অংশুমান ওর ঘরে রাখা বৃহৎ আয়নায় ভয়ে ভয়ে চোখ ফেলে দেখল একটা আবছায়া মেয়েলি মুখ সেখানে ভেসে উঠেছে। সে দৃশ্য দেখে ওর বুকটা ধড়ফড়িয়ে উঠল। আয়নায় ভেসে ওঠা মুখটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো। মুখের চারপাশে ফুটে উঠতে থাকলো জটের মতো চুল। চোখের স্থানে দুটো কালো গহর। মুখ হাঁ করে সেই বিভৎস নারী মূর্তি মুখ বিকৃত করে বলে উঠল, ভয়াল শব্দ শুনে অর্পণ আর অংশুমান ভয়ে পিছিয়ে সরে এলো। সেই নারী মূর্তি ক্রূর হাসি হেসে তার শীর্ণ নখযুক্ত 2 হাত দিয়ে মুখ বিবরে হাত ঢুকিয়ে ওপর নিচ 2 দিক ধরে টেনে দুদিকে কান বরাবর চিরে দিল চোয়ালটাকে। 2 গাল দুদিকে শব্দ করে কান অবধি ফেটে গিয়ে সেখান থেকে রক্ত ছিটকে আয়নায় পড়ে একেবারে রক্তে রাঙা হয়ে উঠল।
আর সেই রক্তের আড়ালে ঢাকা পড়ে রইল কুৎসিত সেই দৃশ্য। অংশুমান চিৎকার করে জ্ঞান শূন্য হয়ে মাটিতে পড়ে গেল। অর্পণ বিস্ফারিত চোখ আর কম্পমান শরীর নিয়ে ঘরের আলো জ্বালানোর জন্য এগিয়ে গেলে ধাতব আয়না থেকে দুটো শুকনো হাত হঠাৎ করেই বেরিয়ে এসে ওকে বাধা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে। এমন সময় বাইরের থেকে আওয়াজ এলো, जनाब जनाब आप डरिए मत, आप डरिए मत जनाब, आप डरिए मत। অর্পণ অল্প আলোয় বেশ বুঝতে পারল দুয়ারে দাঁড়িয়ে রয়েছে আরফান আলী। কারণ আরফান আলীর একটা শারীরিক বৈশিষ্ট্য আছে, কিন্তু ও এখানে এলো কিভাবে? এই প্রশ্ন যখন ওর মাথায় জড়ো হচ্ছে, ঠিক তখনই আরফান আলী পুনরায় বলে উঠল, वो आपका कुछ नहीं कर सकेगा जब तक आपके हाथों में वो जादुई अंगूठी है। वो डाइन आपको छू भी नहीं सकता। आप डरिए मत जनाब, आप डरिए मत, आप डरिए मत जनाब। অর্পণ নিজের হাতের আঙুলের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, জাদুই আঙ্গুঠি আবার কি? আরফান আলী এবার দ্রুত পায়ে ঘরের মধ্যে ঢুকে দুটো কালো কাপড় দিয়ে আয়না দুটোকে ঢেকে দিয়ে তার হাতের তসবিটা আয়নার উপর রাখলো। তারপর কলমা পড়তে শুরু করলো। আয়নার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসা দুটো হাত সঙ্গে সঙ্গে আয়নার ভেতর প্রবেশ করলো এবং একটা হালকা মেয়েলি গলায় গর্জনটা চলতে থাকলো। তারপর অর্পণের উদ্দেশ্যে আরফান আলী বলল, जनाब এবার আপনি ঘরের বাতি জ্বালাতে পারেন। অর্পণ ঘরের আলো জ্বাললে মেয়েলি কুৎসিত হুঙ্কারটা বন্ধ হলো। এরপর আরফান আলী মেঝেতে পড়ে থাকা অংশুমানের ওপর হাঁটু ভাঁজ করে ঝুঁকে বসে নিজের দুই হাত দোয়া করার মতো করে বুকের কাছে ধরে চোখ বন্ধ করে দোয়া পড়তে শুরু করলো। কে আপনি? আর সে বিশেষ ডাইনি কোথায়? সে কোথায় গেল? অর্পণ, অর্পণ তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি অংশু। বলে অর্পণ সংক্ষেপে আরফান আলীর পরিচয় দিল। আপনাদের মাথায় এখন যে হাজার প্রশ্ন জমা আছে যে আমি ভালোই বুঝতে পারছি, তবে একটা কথা বলে রাখি, দুনিয়ায় অনেক প্রশ্নের জবাব হয় না জনাব। তবু আমি যেটুকু জানি আপনাদের জরুর জানাবো। আমাকে মাফ করবেন আলী সাহেব, আমি আপনাকে না বুঝিয়ে বোধহয় অপমানই করেছিলাম। এখন বুঝতে পারছি আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনার অলৌকিক ক্ষমতা রয়েছে। এবার দয়া করে আপনার আসল পরিচয়টা দেন। আমি আম আদমি আছি জনাব। হাতে টাকা কড়ি না থাকলে ভিক্ষা করেও দিন গুজরান করি। আবার কোনো দিল দরিয়া আদমি ভালো কিছু দান করলে ইধার উধার ঘুরেও বেড়াই। কলন্দর পীরের আমি একজন সেবক আছি জনাব। লোকে আমাকে আলী ফকির নামেও পেহচানে। আপনি যা রুহানি তাকত বলে ভাবছেন তা ওই তাকত কলন্দর পীরের কাছ থেকে পাওয়া। ফকির বাবা, এসব আমাদের সঙ্গে কি ঘটে চলেছে? শয়তান, দুষ্টাত্মা আপনাদের পিছু নিয়েছে। এসবের কারণ ওই আয়না আছে জনাব। আয়না? তার মানে আপনি এই দুষ্টু আত্মার ইঙ্গিত দিয়েই আমার কাছ থেকে আয়নাটা সরাতে চেয়েছিলেন? জি হুজুর, আর भी কারণ ছিল, সব আপনারা জানতে পারবেন। তবে এই শয়তানের তাকত আপনারা সহ্য করতে পারবেন না। ও আপনাদেরকে কতল করে নিজেকে জিন্দা করবে। আমি এই বিপদের আন্দাজ করতে পেরেছিলাম, তাই আপনার পিছা করতে করতে এখানে এসে হাজির হই। আর সেই ডাইনি ও কোথা থেকে এলো? এবার বলি ওই डायनी की किस्सा। আগেকার দিনে अमीर लोगों के घरे एक ना एक बड़ा सा आईना जरूर रहता था हुजूर। কারণ उस जमानाয় লোকে বিশ্বাস করত কি আয়নায় এক অদ্ভুত তাকত থাকে। ঘরের অন্দর যদি কোনো দুষ্ট আত্মা ঢুকে পড়ে, ও আত্মা আয়নাকে দেখে ভাবি ওটা বাইরে যাওয়ার পথ আছে।
ওর दूसरा জগতে যাওয়ার পথ ভেবে ওখানে ঢুকে পড়ে, লেকিন আর বার হতে পারে না। আর এই কারণেই রাতের বেলায় আয়নাকে কালো কাপড়ে ঢেকে রাখার সুঝাও দেয় অনেকে। এবার মূল কথায় আসে, আপনারা যে বিপদে পড়েছেন তার সিলসিলা শুরু হয়েছিল ইংল্যান্ডে। এক সময় ইংল্যান্ডের রানী ছিলেন মেরি টিউডার নামের একজন খুনকি প্যাসি রানী। তার রাজত্বকালে বহুত মানুষকে মুন্ডুচ্ছেদ করে তিনি হত্যা করেন। রক্ত না দেখলে রানীর যেন নিন্দ আসত না। তিনি 2 বার গর্ভ ধারণ করেন, কিন্তু মা হতে পারেননি। লোকে বলতো ওর গর্ভে পিশাচ বাসা বেঁধেছে, ওই জন্যই রানী খুনকি প্যাসি। রানী থাকতো শুনশান মহলে। এরপর একদিন রানীর লাশ ওই মহলে পড়ে থাকতে দেখা যায়। তবে রানী মারা গেলেও মানুষের মধ্যে তার ডর থেকে গিয়েছিল। সকলেই ভাবত রানী মরেও রক্তের স্বাদ ভুলতে পারেননি। ও ফিরে আসবেই রক্তের স্বাদ নিতে। এরপর কিছু শয়তানের সাধক এক অদ্ভুত তরিকা শুরু করে রানীকে ফের ডাকার ব্যবস্থা করে। আন্ধার ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে মেরিকে ডাকলে রানী আয়নার মধ্যে এসে হাজির হয়, আর তারপর ফির মৌত কা লীলা শুরু করে। তবে কি এই আয়নার মাধ্যমে ইংল্যান্ডের রানী মেরি এসে হাজির হয়েছিল? না জনাব, সে আসেনি। এসেছিল লুবানার আত্মা। লুবানা? সে আবার কে? লুবানা তসনিম এক ভয়ঙ্কর ডাইনির নাম আছে জনাব। ব্রিটিশ শাসনকালে ইংল্যান্ড থেকে এদেশে এসেছিলেন কুখ্যাত শাসক উড সাহেব। ঘটনাচক্রে সেই সাহেব লুবানা তসনিমের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে নিজের কাছে রেখে দেন। ব্রিটিশ সমাজ ওদের সম্পর্ক না মেনে নিলে উড সাহেব পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। লুবানা ছিলেন ক্ষমতা লোভী, নিজের রূপের ঘমন্ডি ছিল। সেই রূপ একদিন কাল হয়ে নেমে এলো সবকা উপর। কিভাবে? উড সাহেব লুবানাকে ইংরেজি তালিম দিতে শুরু করেন। এরপর ইংল্যান্ড থেকে আনা এই ধাতুর আয়নাটা তাকে ভেট হিসেবে দেয় এবং মেরির কাহিনী তাকে শোনায়। এমনকি ও বলেন এই আয়নাটি স্বয়ং মেরি ব্যবহার করতেন। এই আয়নার সামনে মোমবাতি জ্বালিয়ে গহীন রাতে মেরিকে ডাকলে মেরি হাজির হবে। इसके बाद সেই পিশাচিনীকে বশ করতে পারলে बेशुमार ताकत मिलेगा। लुबाना की सारी जिंदगी में जवानी और हुस्न सलामत रहेगा। तस्मीन आ गई उड साहेबेर मुखे मेरी টিউডরের কাহিনী শুনकर আগ্রহী ছিল এই ব্যাপারে। उसके बाद एक दिन गहरी रातों में ওই ধাতুর তৈরি আয়নার সামনে মোমবাতি জ্বালিয়ে ডাকে মেরিকে। Mary, are you here? Mary, can you hear me? Mary. এইভাবে দীর্ঘক্ষণ মেরিকে ডাকার ফলে মেরি তার বদসুরত রূপ নিয়ে আয়নার সামনে আসে। লেকিন মেরি লুবানার বাতোं में রাজি হয়নি, উল্টা গুসা হয়েছিল। তখন লুবানা ক্ষিপ্ত হয়ে মেরিকে রাগিয়ে তোলার জন্য বলেছিল, I stole your baby. I stole your baby. জীবিতকালে মেরি গর্ভেই তার নিজের সন্তানদের হারায়। এটাই ছিল তার পরম দুঃখ। তাই নিজের সন্তানের সম্বন্ধে ওই কথা শুনলে মেরি ক্ষিপ্ত হয়ে ওঠে। লুবানার মুখে এই কথা শোনার পর মেরি গর্জে ওঠে। আয়না থেকে বেরিয়ে লুবানার মাথা মুচড়ে ভেঙে ওকে হত্যা করে। তারপর মেরি আয়নায় প্রবেশ করে ফিরে যায়, কিন্তু এতে লুবানার ক্ষতি কিছু হয়নি, বরং ভালোই হয়েছিল।
ও আচমকা খুন হয় বলে ওর অতৃপ্ত আত্মা ওর দেহ ছেড়ে যায়নি। সেও পিশাচিনী হয়ে ঘুরতে থাকে আর নিজের কুৎসিত রূপটা লুকিয়ে রাখার জন্য এবং যৌবন অটুট রাখার জন্য মানুষের তাজা রক্ত পান করে চলেছে এবং রক্তে স্নান করে চলেছে সে। এমনকি তার ভুতুড়ে খিদে মেটানোর জন্য মানুষের মাংসও ভক্ষণ করে চলেছে। উড সাহেব মারা গেলেও লুবানা ভূত হয়েই বেঁচে থাকে দীর্ঘকাল। কিছুদিনের মধ্যেই দেশে হঠাৎ হঠাৎ মানুষ গায়েব হয়ে যেতে থাকলো। তারপর এদিক সেদিক পড়ে থাকতে দেখা গেল মানুষের হাড়গোড়। ধীরে ধীরে এই ঘটনা রাজা আদিত্য নারায়ণের কানে উঠলে তিনি এই ঘটনায় কোনো ম্যান ইটারের সম্পর্ক থাকতে পারে এই ভেবে এইখানে এই প্রাসাদটি তৈরি করেন, অর্থাৎ এই হান্টিং লজটি বানিয়ে দিন যাপন করতে থাকেন তিনি। কিন্তু দীর্ঘদিন এখানে থেকেও কোনো বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তু জানোয়ার খোঁজ পেলেন না। তখন এটা কোনো অলৌকিক কারবার ভেবে এক তান্ত্রিককে ডেকে আনেন এখানে। এরপর ওই তান্ত্রিক তার তন্ত্রগুণে ধরে ফেলে পিশাচ লুবানা তাসনিমের কার্যকলাপ। তারপর থেকে আর কেউই এই অঞ্চলে লুবানা তাসমিনকে দেখেনি এবং মানুষ গায়েব হওয়ার ঘটনাও থেমে যায়। এরপর লুবানার কি হয়েছিল সেটা আমরা জানি। আপনারা জানেন লুবানার সঙ্গে কি ঘটেছিল? কে বলল আপনাদেরকে? কেউ বলেনি, আমরা নিজেরাই জোগাড় করেছি বাকি ইতিহাসটা। লেকিন कैसे? এই আয়নাটা নিয়ে আপনি আসুন আমাদের সঙ্গে। বলে অংশুমান টর্চের লাইটটা হাতে নিয়ে এগিয়ে যায় অর্পণকে সঙ্গে নিয়ে। আরফান আলী কালো কাপড়ে মোড়ানো ধাতুর আয়নাটা এবং নিজের তসবিটা সঙ্গে নিয়ে ওদের পিছু পিছু এগিয়ে চলে গেস্ট হাউসের দিকে। এরপর গেস্ট হাউসে পৌঁছে ওরা মিস্ত্রিদের রেখে যাওয়া যন্ত্রপাতি দ্বারা নির্মায়মান দেওয়ালটা পুনরায় ভেঙে উন্মোচন করে ফেলে ফাটলটা। তারপর টর্চের আলো ফেলে সুড়ঙ্গতে নেমে আরফান আলীকে নিয়ে যায় সেই কুঠুরিতে। কুঠুরির ভেতর পড়েছিল শেকল দিয়ে বাঁধা সেই মমিকৃত মৃতদেহ। সেটা দেখে আরফান আলী চিৎকার করে বলে, লুবানা তাসনিম। একে চিনলেন কিভাবে? রক্তের টান, বুঝলেন জনাব? আমি ওই রক্ত থেকেই জন্ম লাভ করেছি। এর মানে? মানে আমি উড সাহেব আর লুবানা তাসনিমের বংশধর আছি। পূর্বপুরুষের পাপের বোঝা মাথায় নিয়ে করছি। আমার এই পাকা শরীর উমরের ভারে নয়, আমি এই নিয়ে জন্মেছি। জানি এইসব পাপের চিহ্ন, আর সেই পাপ খণ্ডন করতে আমি কলন্দর পীরের সেবায় নিজেকে যুক্ত করি। কলন্দর পীর আমায় সব ঘটনা বলেছিলেন। এও বলেছেন লুবানা তাসনিমের নৃশংস বদ রক্ত আমার দেহে বইছে। জান্নাতে আমার স্থান হবে না। লুবানার মৃত লাশ এই ধরতিতে আছে। যেদিন লুবানা তাসনিমের লাশের সামনে গিয়ে ও রাজাধির জন্য দোয়া করব, সেদিন আমার গুনাহ খতম হবে। সেই থেকেই লুবানার লাশ খুঁজে চলেছি। যেদিন ওই আয়না আপনার কাছে দেখলাম, সেদিনই একটা উম্মিদের রোশনি দেখে আপনার পিছু নিয়েছিলাম। কথা শেষ করে আরফান আলী আয়নাটা নামিয়ে তার থেকে কালো কাপড় সরাতেই একটা ভয়ঙ্কর নারীর বিকৃত মুখ ফুটে উঠল তাতে। সে চিৎকার করে বলতে থাকলো, মুক্ত কর, কর আমাকে, আমাকে ডাক, ডাক, ডাক একবার, আমাকে, আমাকে একবার ডাক। আমার রক্ত চাই, রক্ত, রক্ত চাই। আরফান আলী এবার মৃতদেহটার সামনে আয়নাটা নিয়ে গিয়ে বলল, তুই
তুই মৃত লুবানা। এই দেখ দেখ, এই দেখ তোর দেহ দেখ খতম হয়ে গেছে। তোর আর জিন্দা হওয়ার কোনো রাস্তা নেই লুবানা, কোনো রাস্তা নেই। দেখ দেখ তোর দেহ খতম হয়ে গেছে, দেখ লুবানা দেখ। আমি মানি না, মানি না। অনন্ত যৌবন আমার, উষ্ণ রক্তস্রোতে লুকিয়ে আছে আমার জীবন, আমার শক্তি। আমাকে মুক্ত কর, মুক্ত কর, মুক্ত কর। এ হয় না লুবানা, এ নিয়ম বিরুদ্ধ আছে, এ অন্যায়, এ গুনাহ হবে। এ হয় না লুবানা, লুবানা এ হয় না। এরপর আরফান আলী তসবিহ হাতে নিয়ে দোয়া করতে বসলো। অর্পণ ও অংশুমান কুঠুরির দ্বার প্রান্তে দাঁড়িয়ে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে দেখতে লাগলো। দুয়া শেষ হলে আয়নায় কয়েকবার ফুঁ দিতেই সেখান থেকে সেই কুৎসিত মুখ এবং তার চিৎকার মিলিয়ে গেল, এবং একটা সাদা ধোঁয়ার মতো স্রোত সেই শুকনো মৃতদেহের মধ্যে প্রবেশ করল। আর অমনি আরফান আলী অর্পণের হাত থেকে সেই নীলাভ পাথরের আংটিটা খুলে নিয়ে মৃতদেহের আঙুলে পরিয়ে দিল। তারপর পাশে পড়ে থাকা শিরদাঁড়াটার হাড়টা কপালে ছুঁয়ে রেখে দিল। এটা কার হাড় ফকির বাবা? এই হাড় সেই তান্ত্রিকের আছে, যে রাজা আদিত্য নারায়ণের নির্দেশে লুবানাকে তার নিজের হাতের এই আঙ্গুঠি দিয়ে এই কুঠুরিতে বন্ধ করে রেখেছিল। আর সে ভালো মতোই জানত এই কর্মের ফলে তার মত হতে পারে। তার নির্দেশেই ওই মেরুদণ্ডের হাড় এই কুঠুরিতে রাখা হয়, কারণ লুবানার আত্মা কোনো কারণে ফির আসলে মৌত কা তাণ্ডব ঘটাতে থাকবে, আর তখন এই হাড় দিয়ে তাকে জব্দ করা যাবে। লুবানা এই হাড়টিকেই ভয় পায়। আমাদের এই কুঠুরির ভেতরে আসার আগে আমার এই বাড়িতে একজন ডাইনিকে দেখেছিল। সেটা কিভাবে সম্ভব আলী সাহেব? দুর্বল মানুষের উপর নিজের ছায়া বিস্তার করতে সক্ষম আছে লুবানা। ও সশরীরে না এসে ভীত মানুষের চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারে। ও, এই কারণেই আমি দিন দিন ভীত হয়ে পড়েছিলাম। আসল কারণ লুবানা আমাকে দুর্বল করে আমার নিয়ন্ত্রণ শক্তিকে কবজা করতে চেয়েছিল। জি হুজুর। তারপর সেখান থেকে তারা উঠে এলো সকলেই। এতক্ষণ শুনলেন আশিস চক্রবর্তীর লেখা লুবানা। গল্পকার আশিস চক্রবর্তীর কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য। এরকমই কিছু রহস্য রোমাঞ্চে ভরপুর গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, সঙ্গে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন। আগামী শনিবারের গল্পে এরকমই এক রোমহর্ষক গল্প নিয়ে আমরা আসছি।